তুমি শিগগির এসো, দেখে যাও আমি কি করেছি। কি করেছো গো? অলিম্পিকে সোনার মেডেল জিতে ফিরেছো বুঝি? সোনার চেয়েও দামি ওই 30 লাখের কন্ট্রাক্টটা আমি পেয়ে গেছি। সত্যি বলছো? তুমি কন্ট্রাক্টটা পেয়ে গেছো? হ্যাঁ গো, এই দেখো 10 লাখ টাকা চেক, ওরা আমার কাজের জন্য অ্যাডভান্স দিয়েছে। শোনো না গো, বলছি ওখান থেকে তুমি আমাকে 1 লাখ টাকা দেবে গো। অত টাকা নিয়ে তুমি কি করবে? আমার আর কি অনেক দিনের শখ, এটা বড় ফ্ল্যাট টিভি হবে, আর তোমার আমার শোয়ার ঘরে একটা এসি বসাবো। কি গো দেবে না? তোমাকে দেব না তো কাকে দেব? তুমি ছাড়া আমার আছে কে? আমারও তুমি ছাড়া কেউ নেই, কিচ্ছু নেই। তাই আজ থেকে তুমি আমি আমাদের স্বপ্নে পৃথিবী গড়ে তুলব। সেই পৃথিবীতে শুধু তুমি আর আমি দুজনেই বসবো। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? দুটো মন হয়ে যায়, একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? সেতু অগো প্রেমের যে গোরা, ভ্রমর কি ফুল দেই সোরা, সেতু অগো প্রেমের যে গোরা। কয়লার খনি থেকে অনেক খোঁজার পরে একটাই হিরে শুধু পাওয়া যায়। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? দুটো মন হয়ে যায়, একটাই ভালোবাসা, একই সুরে গান যদি গাওয়া যায়। একটা আকাশটাতে একটাই চাঁদ ওঠে, দুটো চাঁদ কখনো কি চাওয়া যায়? এই তোমাদের দুজনকে না নাচে গানে মেতে থাকতে দেখলে আমারও একটু নাচতে ইচ্ছে করে। নাচো নাচো কানাইদা নাচো, দারুণ খবর আছে, ওই কালভার্টে অর্ডারটা আমি পেয়ে গেছি। আমি সব জানি, কিন্তু তুমি জানো না ওই অর্ডারটা পাস করানোর ব্যবস্থা আমিই করেছি। তুমি করেছো? হ্যাঁ আমিই করেছি। আরে বাবা, তোমার বাবার অফিসে মুকুন্দ বাবু, মুকুন্দ বাবুকে কালকে সকালে গিয়ে 25,000 টাকা ঘুষ দিলাম, আর তুমি আজকে ওয়ার্ক অর্ডারটা পেয়ে গেলে। এই দাদা, তুই এত টাকা কোথায় পেলি রে? বাবাকে বললাম যে তোমার জামাইয়ের একটা বড় কাজের জন্য মাত্র 25,000 টাকা ঘুষ দিতে হবে, আর বাবা দিয়ে দিল। তাই বলো? আমি তো ভেবেছিলাম বোধ আমার বাবা নিজের ছেলের জন্য অফিসের বড় বাবুকে বলে দিয়েছেন। ডার্লিং, তুমি বাঁচলে কি মরলে তাতে তোমার বাবার কিচ্ছু যায় আসে না। উনি ঘরে বসে শুধু সততার আঙ্গুল চুষে। হ্যাঁ শোন, দেখো দেখো বাবা কেমন হয় সেটাই আমাদের বাবাকে দেখে শেখো। সত্যি সত্যি বলছি, আজ এমন আনন্দের দিনে নিজের বাবার জন্য আমার মাথাটা নিচু হয়ে যাচ্ছে। না সুমন, তোর মা বাবা এমন কোনো কাজ কোনোদিনও করবে না যাতে তার ছেলে মেয়েদের মাথা নিচু করে থাকতে হয়। আরে আপনারা তো আপনার ছেলের জন্য কিছুই করলেন না, কিন্তু আমার বাবা দেখুন, আমার বাবা 25,000 টাকা ঘুষ দিয়ে জামাইয়ের অর্ডারটা পাইয়ে দিয়েছে। এটা তো এক ধরনের জচ্চুরি বৌমা, সে কথাটা আবার গর্ব করে বলছো, অথচ যারা সে পথে কোনোদিন যায়নি তাদের মিথ্যে অপবাদ দিচ্ছ। মা, আজকালকার দিনে ঘুষ দেয়া না এটা কোনো অন্যায় কাজ নয় মা, সবাই তাই করে। না করে না,
তোর বিয়ের সময় বৌমার বাবা তো আমাদের 1 লাখ টাকা বোন দিতে চেয়েছিলেন, কিন্তু আমরা হাত জোর করে তা ফিরিয়ে দিয়েছি। তার কারণ আপনি জাননি মা যে আমি এ বাড়িতে এসে একটু সুখের মুখ দেখি। এসব তুমি কি বলছো বৌমা? ও ঠিকই বলছে। আপনি চাননি যে ওই সুমন এই কাজটা পাক আর মৌয়ের ঘরে একটা এসি বসুক? শুধু এসি কেন, ওরা যদি গাড়ি চড়ে ঘোরে তাহলে সবচেয়ে খুশি হব আমরা। তবে সে গাড়িটা যেন চোরা পথ দিয়ে না আসে। পথটা কোনো ব্যাপার নয় মা, বাগাড়ে পথ দিয়ে মন্দিরে যাওয়া যায়। নিজের উন্নতিটাই হলো আসল কথা। সুমন, আজ তুই জীবনে নতুন ধারাবাদ শিখছিস। আমরা জানি উন্নতি মানে হলো নিজের মাথাটাকে উঁচু করে রাখা। আচ্ছা মা, বলছি আপনার স্বামী মানে আপনার স্বামী সারা জীবন মাথাটা তো উঁচু করে রেখেছে, তার বদলে আপনি কি কি পেয়েছেন বলুন তো মা? পেয়েছে উনুনের ছাই পেয়েছে, বাসন মেজে মেজে হাতে হাজা পেয়েছে, কোমরে বাত পেয়েছে, আর সবশেষে হাত পেটা ভাত খেয়েছে। তবু সেই হাত পেটা ভাত খেয়ে নিজের ছেলেটাকে যে ইঞ্জিনিয়ার বানিয়েছি। ইঞ্জিনিয়ার যে ছেলে এই সমাজ সংসারের সম্পদ। মা হিসেবে এটাই আমার সবচেয়ে বড় পাওনা, আমার গর্ব, আমার অহংকার। না সমিতি না, ওরা ঠিকই বলেছে। আমি সারাটা জীবন একটা মিথ্যে আদর্শকে আঁকড়ে ধরে রেখে তোমাদের সকলকে আমি ঠকিয়েছি। এসব তুমি কি বলছো গো? ঠিকই বলছি সাবিত্রী। 30টা বছর আমার ঘরে থেকে তুমি কি পেলে? এক চিলতে সিঁদুর, অনেকখানি অভাব, ছেঁড়া শাড়ি, ভাঙা বাড়ি, আর এই সংসারের জেলখানা। না গো না, তুমি আমাকে গর্ব করে বলার মতো একটা পরিচয় দিয়েছো। রাস্তা দিয়ে গেলে লোকে যখন বলে ওই মানুষটা জীবনে কারো কাছ থেকে 1 পয়সা ঘুষ খায়নি, তখন সেই সামান্য কথাটা 7 নড়ি হাড় হয়ে আমার গলায় উঠে আসে গো। আজকের বাজারে ওই 7 নড়ি হাড়ের কোনো মূল্য নেই সাবিত্রী। আজকের বাজারে চরিত্র নিয়ে মানুষের বিচার হয় না, হয় টাকা দিয়ে টাকা। কিন্তু আমরা তো জীবনটাকে বাজার বলে ভাবিনি, ব্রত বলে ভেবেছি। পবিত্র ব্রত, সেই পুজোতেই বাকি জীবনটা কাটিয়ে দেব। তাহলে আমাকে 1000টা টাকা দাও, আমি অফিসে যাওয়ার পথে সাপ্লাইয়ের টাকাটা দিয়ে যাব। 1000 টাকা? হ্যাঁ। কিন্তু আমার কাছে তো 1 টাকাও নেই। তাই তো আমি সুমনের কাছে এসেছি কিছু টাকার জন্য। কেন মা, আমি তো তোমাকে এই মাসের সংসার খরচের জন্য 5000 টাকা দিয়ে দিয়েছি। হ্যাঁ, তা দিয়েছিস, কিন্তু সংসারে এখন খরচটা একটু বেড়েছে। বাড়িতে একজন অতিরিক্ত মানুষ এসেছে, মানে ওই সীতাকে এই বাড়িতে তুলে আনার কি দরকার ছিল মা? না আনলে এই বয়সের একটা মেয়ে কোথায় কোন বিপদে পড়তো একবার ভেবে দেখেছো বৌমা? এলো করেছে। আচ্ছা, দেশে এত মানুষ থাকতে আপনাকে কেন মেয়েটার কথা ভাবতে হবে? ভাবতে হবে একাই, মেয়েদের কথাটা আমাদেরই ভাবতে হবে। ওই মেয়েরাই সন্তানের জন্ম দেয়, ওই মেয়েরাই রান্না করা খাবার আমাদের মুখে তুলে দেয়, ওই মেয়েরাই রাস্তার কল থেকে জল তুলে আনে, অলিম্পিকে মেডেলও আনে, সেই মেয়েরাই। কিন্তু আমি মাসে 5000 টাকার বেশি আর 1 পয়সা আমি দেবো না। সমান, আমি যে আমার মাস মাইনের পুরো টাকাটা তোর মার হাতে তুলে দিয়েছি রে। এখন তুই কিছু না দিলে আমি যে সংসার চালাতে পারবো না রে বাবা। একটা কাজ করেন মা, বলছি যে এবার থেকে আপনাকে আর সংসারটা চালাতে হবে না, মানে সংসারের সমস্ত দায়িত্ব আমিই নেব। বাবা আর সুমন দুজনে মিলে আমার হাতে সংসারের টাকা তুলে দেবে। বাহ, ভালো বলেছিস। আরে মামিমার বয়স হয়েছে, আর কতদিনই ভাই সব ঝামেলা সামলাবে? কিন্তু বৌমা, তুমি তো সারাদিন ক্লাব মহিলা সমিতি নিয়ে ব্যস্ত থাকো, বাড়িতে ধোপা গলায় এলে কে তাদের টাকা দেবে? কেন? মৌ তো রোববারে বাড়িতে থাকে, মা সবাইকে রবিবারে আসতে বলে দেবে। সুমন, আমি এইমাত্র ঠিক করলাম যে আমি আজকের থেকে এই বাড়িতেই থাকবো। ওই হাট বাজার ধোপা গোয়ালা আমি সামলে দেবো। তার মানে আমি এই সংসারে থাকলেও এই সংসারের উপর আমার কোনো অধিকার থাকবে না? ভালোই হবে মা, ভালোই হবে। তোমাকে আর রান্নাঘরে ঢুকতে হবে না, একেবারে ছুটি পেয়ে যাবে। তার মানে কি বলতে চাইছিস তুই? কি বলতে চাইছি বুঝতে পারছো না? মা এতদিন সংসারের সমস্ত কাজ করেছে, রান্না করেছে, আর তুমি ক্লাব মহিলা সমিতি এইসব নিয়ে পড়ে থেকেছো। এখন যখন তুমি সংসারের দায়িত্ব নেবেই বলছো, তাহলে রান্নাঘরে তোমাকেই ঢুকতে হবে বৌদি, আর মা ঠাকুর সেবা নিয়ে থাকবে। এই, তুই বাইরের মেয়ে আমাদের সংসারের ব্যাপারে কোনো কথা বলবি না। কেন বলবো না? আমি ওই সংসারে নুন খেয়েছি, এই সংসারের ভালো মন্দটা দেখার দায়িত্ব আমারও। এক চড় মেরে না, তোমার ওই ভালো মন্দের হিসাবটা আমি বুঝিয়ে দেবো, বুঝেছো তুমি? খবরদার বৌমা, সীতার গায়ে কেউ হাত তুলবে না। একটা কথা মনে রেখো, সুমন যেমন আমার ছেলে, সীতাও তেমনি আমার আরেক মেয়ে। কিন্তু বাবা, ওই মেয়েটাকে যে আমি বসিয়ে খাওয়াতে পারবো না, কাল
কালকেই চাঁদুর মাকে ছাড়িয়ে দেবো। চাঁদুর মার বদলে সমস্ত কাজ যে ওকেই করতে হবে। তাতে তো সীতার কোনো অসুবিধা হবে না, কারণ কানাই তো ওর সাথে থাকবে। হ্যাঁ, আমি ব্যাপারটা বুঝলো না। বুঝলে না? না। দেখো কানাই, এ বাড়িতে থাকতে হলে যখন গায়ে কেটে ভাতের দাম মেটাতে হবে, সেই নিয়ম মেনে তোমাকে তো ওর সাথে কাজ করতেই হবে। তবে সীতা তোমাকে ট্রেনিং দিয়ে দেবে, বাসন মাজার ট্রেনিং। হ্যাঁ, শুনলে শুনলে মা, শুনলে বাবার হিসেবটা শুনলে? এই হিসেব তো তোরাই শেখালি রে বাবা, এই হিসেব তো তোরাই শেখালি। আজ থেকে আরো অনেক বছর পর যখন তোদের বয়সটা ঠিক আমাদের মতো হবে, আর তোদের সন্তানেরা তোদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে ওই মাঠের বাইরে বসিয়ে দিয়ে আসবে, সেই দিন আরো একটা নতুন হিসাব শিখবি রে বাবা। জমা খরচের সব হিসাব সেদিন সমান সমান হয়ে যাবে রে, সমান সমান। ইস, কিরকম অভিশাপ দিয়ে গেল। এই সুমন, আমার মনে হচ্ছে বাজার খরচা থেকে না প্রচুর টাকা সরাতো, তার জন্য এত রাগ হয়েছে। উনি না যা ইচ্ছে তাই বলুন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি হাসি মুখে শ্বশুর আর শাশুড়ি সেবা করে যাব, মানে নারী ধর্ম পালন করে যাব, যাকে বলে পবিত্র নারী ধর্ম। শুনলি তো মৌ কি বলে গেল? শুনলি তো? মাকে গিয়ে বলিস অমন বইয়ের সাথে মানিয়ে চলতে না পারলে না এই সংসারে কোনোদিনও শান্তি আসবে না, কোনো দিনও না। কানাইদা, চলুন আপনার বাসন মাজার ট্রেনিংটা শুরু করবো। চলুন। আমি ওকে বলে দেবো আমাদের দুজনকে না কোনো কাজ করতে হবে না, তার চেয়ে চলো না আমরা দুজনে একটু সিনেমা দেখে আসি। সিনেমায় যাব? কি বই? কি বই তা তো জানি না, কারণ আমরা তো সিনেমা দেখবো না। সিনেমা দেখবো না? তাহলে কি করব? ওই তো ওই সিনেমা হলে নরম নরম গদিতে বসে একটু ওই গল্প করব। শুধু গল্প করব, কিছু খাবো না। খাবো তো, খাওয়ার জন্যই তো যাওয়া। ওই অন্ধকারে বসে বাদাম মজা খাবো। তাহলে চলুন এক্ষুনি যাই। এ তোরে নয়, বাইরে। হ্যাঁ যাবো তো, তার আগে চলুন মা বাবার কাছ থেকে পারমিশনটা নিয়ে আসি। তুমি আমাকে কেস খাওয়াতে চাইছো? আপনি একাই কেন খাওয়াবেন? আগে আমি খাওয়াই, তারপরে যদি শখ থাকে তখন আসবেন। আমি আপনাকে রাতের অন্ধকারে ঝাটার বাড়িটাও খাওয়া শিখে দেবো। ঝাটার বাড়ি। না 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 না, ঝাঁটা নয়, আমি তোমাকে গোটাটাই গিলে খাবো। আমার নাম কানাই। শ্রীকৃষ্ণের যেমন লীলা, আমার ক্যারেক্টার তেমন ঢিলা, তাই তো বলছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, তুমি হবে কানাইয়ের টেম্পুরারি বউ। শুধু মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। শুধু মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। এ জীবনে সব ছেড়ে তাই তো আমার তোমার কাছে ছুটে আসা। মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। এ জীবনে সব ছেড়ে তাই তো আমার তোমার কাছে ছুটে আসা। আমি জানি তোমার চিনি, আমি জানি তোমার চিনি, তুমি প্রেমের কবিতার মিষ্টি ভাষা। শুধু মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা।
তোমায় নিয়ে আমি দেখেছি স্বপ্ন, জানি না আসবে কবে সেই শুভ লগ্ন। ও তোমায় নিয়ে আমি দেখেছি স্বপ্ন, জানি না আসবে কবে সেই শুভ লগ্ন। আমিও তো তাই চাই, কবে যে পাবো তোমায়। আমিও যে তাই চাই, কবে যে পাবো তোমায়। কবে যে পাবো আমি সে পথের দিশা। শুধু মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। শুধু মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। এ জীবনে সব ছেড়ে তাই তো আমার তোমার কাছে ছুটে আসা। মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। শুধু মুখের কথা নয়, এ যে মনের ভালোবাসা। জানো শকুন্তলা, মাঝে 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 আমার আমার মনের মধ্যে তোমার কাছে যতবার আসি ততবার কেন যেন একটু ভয় বেশি বাসা বাঁধে। ভয়? কিসের ভয়? আমাদের ভালোবাসাটা যদি কোনোদিন শরতের মেঘের মতো জীবনের আকাশ থেকে হারিয়ে যায়। হারাবে কেন? ভালোবাসা হলো প্রজাপতির মতন, তাকে যদি তুমি শক্ত হাতে ধরো তাহলে সে মরে যাবে, আবার যদি হালকা হাতে ধরো তাহলে সে উড়ে যাবে। তাই মনের মধু দিয়ে তাকে বাঁচিয়ে রাখতে হয়। কিন্তু সেই মধু আমি কোথায় পাবো? তুমি হলে একজন কোটিপতির মেয়ে, আর আমি একজন চাল চুলোহীন সাধারণ ছেলে। আকাশ, তুমি কি আমাকে কোটিপতির মেয়ে জেনেই ভালোবেসেছিলে? যেদিন প্রথম তোমাকে আমাদের বাড়িতে আমি বনলতা রূপে দেখেছিলাম, সেদিনে সেই প্রথম দেখাতেই কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। শৈল সই, পান্তা ভাতে নুন জটে না, আবার বেগুন পোড়ো আর দই। এই 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 তুমি কেন আবার এই সমস্ত কথা বলছো? বলছি বলছি তার কারণ সেদিনের সেই মেয়েটা আজও তোমার সামনে দাঁড়িয়ে আছে। আকাশ, বড়লোকের মেয়ে হয়ে গেলে মনের ভালোবাসাটা উড়ে যায় না। আচ্ছা শকুন্তলা, তুমি সারা জীবন ঠিক এমনি ভাবেই সহজ সরল সাদাসিধে মেয়ে হয়েই থাকবে তো? নিশ্চয়ই থাকবো, কিন্তু কিন্তু যারা আমার বাবার সর্বস্ব কেড়ে নিয়ে তারা এত বড় ক্ষতি করতে চেয়েছে, তাদের আমি কিছুতেই ছাড়বো না। সেই জন্যই তো আমি সব সময় তোমার সাথে সাথেই আছি। বেশ, তাহলে এখন এখানে যে নাটকটা হবে সেখানে কিন্তু তোমাকে অভিনয় করতে হবে। কোনো চিন্তা নেই ম্যাডাম, তুমি আমাকে যেমন যেমন বলে দিয়েছো আমি সব মাথায় রেখে দিয়েছি। হ্যাঁ, এই ভালো কথা, সেদিন আমাদের যে জমি বিক্রির টাকাটা এসেছিল সেই টাকাটা, সেই টাকাটার কথাই তো বলতে এসেছি। আমি এখনো পর্যন্ত সেই টাকাটা ফেরত পেলাম না, কেন জানতে চাই। এই তো মামা বাবু, এই নিন চাবি আর এই নিন সুটকেস। 2 লাখ টাকা গুনে গুনে দেখে নিন। এই ফালতু কথা বলবে না, ওতে 2 লাখ না 10 লাখ টাকা কি ছিল। বাবা, এসব আপনি কি কথা বলছেন পাগলের মতো? আপনি সেদিন তো নিজের মুখে সবার সামনে স্বীকার করলেন যে এই সুটকেসে মাত্র 2 লাখ টাকাই আছে। সেদিন কি বলেছিস সেটা তুমি ভুলে যাও। ওতে যে 10 লাখ টাকা ছিল এই মেয়েটা ভালো করে জানে। না না, আমি ভালো করে গুনে দেখেছি তো মাত্র 2 লাখ টাকা আছে। এ বাবা, তার মানে বাকি টাকাটা তোরা দুজনে মিলে গেঁড়িয়ে দিয়েছিস? এসব আপনি কি বলছেন মামা বাবু? এ তো শকুন্তলা নিজের টাকা। আচ্ছা, নিজের টাকা কেউ কি নিজে চুরি করে? এই ফালতু কথা বলবে না, শকুন্তলা নয়, ও টাকা কেনানোর ধান্দায় বাড়িতে ঢুকেছে। ভালো কথা বলছি, টাকাগুলো ফেরত দিয়ে দাও। আচ্ছা, তার আগে আপনি বলুন তো, ওই 10 লাখ টাকা জমি বিক্রি করে বাবাকে কেন 2 লাখ টাকা বলেছিলেন? তাকে বাকি 8 লাখ টাকাটা কি আপনারাই কেনাতে চেয়েছিলেন? হ্যাঁ, তাই চেয়েছিলাম। আর সুযোগ বুঝে তুমি সেই চোরের ওপর বাটপাড়ি করতে চাও? এই মদন, তোরা নিজেরা চোর বলে সবাইকে সবসময় চোর বলে মনে করিস, তাই না? কেন মনে করবো না? তোমরা সাধু হলে তো পুরো টাকাটা নিয়ে এসে বাবার কাছে কৈফিয়ত চাইতে। 2 লাখের জায়গায় এখানে 10 লাখ টাকা কি করে এলো? শুধু তাই নয়, পিসে মশার কাছে আমাদের নামে চুরির অভিযোগ করতে। সেটা তো তোমরা করনি। সৌর টাকাটা গেঁড়িয়ে দিয়ে মাত্র 2 লাখ টাকা হাজির। এই ভালো কথা বলছি, টাকাগুলো ফেরত দিয়ে দাও। তা কি করে হয় মহাবাবু? বোকার ফসল পোকায় খায়। ও টাকা হজম হয়ে গেছে। এই হজম,
ভালো কথা বলছি, আমি কিন্তু জামাই বাবুর কাছে সব কথা ফাঁস করে দেবো। কি ফাঁস করবেন মামাবাবু, কি ফাঁস করবেন? আপনারা জমি বিক্রি করে 10 লাখ টাকা পেয়ে 2 লাখ টাকা বলেছিলেন, সেই কথা ফাঁস করবেন? তাহলে যে আপনারা চোর দায়ে ধরা পড়ে যাবেন। যান যান যান, এখনই যান, গিয়ে বলুন যান। বাবা, নিজের পায়ে কুরুল মেরো না। আমরা যদি চোর হই তাহলে ওরা বাটপার, তাই বেকার ঝামেলা না করে ওদের সঙ্গে একটা রফা করে ফেলো। হ্যাঁ বাবা 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 বাবা, বলছি প্রিয়া তো ঠিক কথাই বলছে। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই। এখন থেকে আমরা আর ওরা হাতে হাত মিলিয়ে পার্টনারশিপ কাজ করবো, কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে তাহলে ওই কথা রইলো, 8 লাখ টাকার মধ্যে আমরা 3 জনে মিলে 2 করে 6 লাখ, বাকি 2 লাখ তোমরা দুজনে। মামা এই পাইনা পচা পুটি খেতে চাই, ঘি দিয়ে চিনি রুটি। হ্যাঁ, নিজেদের বেলায় মুখ লয় আর আমাদের বেলা সালা ফুটকো লয়। এই কি বললি? ঠিকই তো বলেছে শকুন্তলা, তো ঠিক কথাই বলছে। আপনারা 3 জনে মিলে নেবেন 2 লাখ 2 লাখ 2 লাখ করে 6 লাখ টাকা, আর বাকি 2 লাখ আমাদের, মানে 1 লাখ করে। কেন কেন আবার কি ধান্দাটা শুরু করেছিলাম আমি, তোরা ফাঁক পালে ঢুকে পড়েছিস। দয়া করে যা দেবো হাত পেতে তাই নিয়ে নিবি, যা। শৈল সই পান্তা ভাতে নুন জোটে না পড়ে বেগুন পোড়ায় দই। হ্যাঁ এই সুটকেসে যাচ্ছে তাই নিয়ে ফেরাবার। আমি কৈলাস দাস, কবিরের মাথা গরম করো না, চুরির টাকা সবাই সমান ভাগে ভাগ করে নাও। এই 5 জনের সমান ভাগে ভাগ হবে। কিসের কি সমান সমান ভাগ করতে চাইছিস রে প্রিয়া? কি হয়েছে? দেখো না বাবা, মামা বাবু বলছেন ওই সুটকেসে নাকি 2 লাখ নয় 10 লাখ টাকা আছে। হ্যাঁ, তাই বাকি 8 লাখ টাকা এরা নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে বলেছে। এ বাবা কি মিথ্যা কথা বলে জামাই বাবু, আমি বিদ্যা ছুঁয়ে বলছি বছর বছর ফেল করব। আমি সেদিনও বলেছিলাম 2 লাখ, আজও বলছি 2 লাখই আছে, তুমি গুনে দেখে নাও। তাহলে ওরা দুজনে কথা বলছে কেন? সব মিথ্যা কথা পিসেমশাই, বাবার নামে মিথ্যা কথা বলে তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিতে চাইছে। হ্যাঁ পিসেমশাই, আমি সাক্ষী আছি এসব ব্যাপারে, এখানে কোনো কথাই হয়নি। তুই কি ওর ভেতরে 10 লাখ টাকা পেয়েছিস মা? বাবা, আমি তো সুটকেসটা খুলেই দেখিনি, পুজো দিয়ে সোজা এখানে নিয়ে চলে এসেছি। খুলে দেখিনি যখন, তাহলে তো 2 লাখই থাকবে। মদনা দে তো জামাই বাবুকে দেখিয়ে দি ওর তো কত টাকা আছে। দিয়ে রে। 1 2 ব্যাস হয়ে গেল। 4 6 8 10। এখানে তো 10 লাখ টাকা আছে কৈলাস। 10 লাখ, কিন্তু ওরা যে বললো 8 লাখ টাকা সরিয়ে ফেলেছে। বাহ, চমৎকার। তাহলে তুই নিজেই স্বীকার করলি যে এখানে 10 লাখই ছিল, তবুও তুই সেদিন আমাকে মিথ্যে কথা বলেছিলি। হ্যাঁ, আমার অন্য হয়ে গেছি, আমি ক্ষমা করে দাও জামাই বাবু। কিসের ক্ষমা? দেখুন কাকাবাবু, একটা কথা ভালো করে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, এই 20 বছরে আপনার লক্ষ লক্ষ টাকার সর্বনাশ করেছে যে এরা, এই অপরাধের কি কোনো ক্ষমা হয়? তুমি ঠিক বলেছ আকাশ, বেরিয়ে যা। তোরা সবাই আমার বাড়ি থেকে বেরিয়ে যা কৈলাস। না পিসেমশাই না, বাবা হয়তো নানান কাজের চাপে একটু গোলমাল করে ফেলেছে, তার জন্য আমাদের এত বড় শাস্তি দেবেন না। হ্যাঁ পিসেমশাই, আমাদের ঘর বাড়ি কিছুই নেই, ছোটবেলা থেকে এখানেই মানুষ হয়েছে। এখন যদি আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, তাহলে আমাদের যে গাছতলায় গিয়ে দাঁড়াতে হবে। তাই যা, তোদের মতো অকৃতজ্ঞের সেটাই হবে উপযুক্ত জায়গা। না বাবা, না, এতদিন ধরে যারা তোমার সঙ্গে থেকেছে, তোমার সুখে দুঃখে তোমার সাথ দিয়েছে, তাদেরকে এক কথাতেই বাড়ি থেকে বার করে দিও না। শকুন্তলা, হ্যাঁ বাবা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি ওদের হয়ে, তাই এবারের মতন ওদের তুমি ক্ষমা করে দাও। তুই বললে, আমি তো না বলতে পারবো না রে মা। একটা কথা ভালো করে শুনে রাখ কৈলাস, একবার যখন আমার মেয়ে ঘরে ফিরে এসেছে, তখন ওর সম্পত্তি আমি নষ্ট হতে দেব না। আর এ বাড়িতে আবার যদি কিছু ভুল করিস, তার ওষুধ হবে পুলিশের ডান্ডা আর হাজত বাস। কি মামু, এবার বুঝতে পারলেন তো? চুরিবিদ্যায় আপনার যতই এলেম থাক না কেন, বুদ্ধির খেলায় কিন্তু আপনি আমার থেকে অনেক পেছনে পড়ে আছেন। তাই ওভারের প্রথম বলেই একেবারে 0 রানে আউট হয়ে গেলেন, একেবারে বোল্ড আউট। খেলাটা তো সবে শুরু হয়েছে, পরের ওভারে এমন মার মারবো বলের সঙ্গে সঙ্গে এই মেয়েটাকে মাঠের বাইরে পাঠিয়ে দেবো। তাহলে আপনিও শুনে রাখুন মহাবাবু, ডায়েটিং করলে সুগার কমে, ওয়ার্কিং করলে ব্লাড প্রেশার কমে, আর আমাকে ওয়ার্নিং দিলে তার বেঁচে থাকার টাইমিংটা কমে। বাবা ছি, বাবা ছি, তুমি কি মানুষ? যে মেয়েটা আমাদের রাস্তায় নেমে যাওয়া থেকে বাঁচালো, তাকে তুমি অপমান করছো।
চুপ কর তুই। সেদিন ও তোকে যেভাবে অপমান করেছিল সেটাকে তুই ভুলে গেলি? না, ভুলিনি। সেদিনও আমার চোখ খোলাতে চেয়েছিল, কিন্তু আজ যদি সত্যটাকে স্বীকার না করি তাহলে ভগবান যে আমাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও ক্ষমা করবে না। ব্যাপার কি প্রিয়া? শকুন্তলার নতুন করে কোনো সর্বনাশ করার জন্য আবার নতুন অঙ্কের খাতা খুলতে চাইছো নাকি? শকুন্তলার ভালোবাসা আমার জীবনের সব শয়তানির খাতা বন্ধ করে দিয়েছে আকাশদা। তাই আমি তোমার হাত ধরে একটা কথা বলে যাচ্ছি বোন, আজ যে মান ইজ্জত থেকে তুমি আমাদের বাঁচালে, তার জন্য আমি তোমার কাছে কেনা গোলাম হয়ে থাকবো বোন, কেনা গোলাম হয়ে থাকবো। শুনলে বাবা প্রিয়ার কথাটা শুনলে? আমি কারো কথা শুনি না। যে যুদ্ধ শুরু হয়েছে সেটা শেষ হবে সেই দিন, যেদিন এই মেয়েটার হাতে হাত করা পরিয়ে ওকে আমি জেলখানায় ঢোকাবো, সেই দিন ও বুঝতে পারবে এই কৈলাস কেন কোভিডের ভাই পারবে না, হাল চস্ত উঠে থেকেছে বোধ থাকতে। মরবে তুমি, ওই কোভিডের ভাইরাস তোমার। আচ্ছা ঠিক আছে আকাশ, তোর খবরও নেব। বন্ধুর ছদ্মবেশে পেয়ে একটু বাথরুম করে আস। শকুন্তলা, প্রিয়ার অভিনয়ে তুমি যদি ভুলে যাও তাহলে কিন্তু খুব বড় বিপদে পড়বে, আমি বলে দিলাম। তাই নাকি? তুমি কি করে জানলে? আরে বাবা, আমি পুরুষ মানুষ, একটা মেয়ে মানুষের মনের কথা বুঝতে আমার জাস্ট 2 মিনিট টাইম লাগে, বুঝলে? শৈল সই, পান্তা ভাতে নুন জোটে না, আবার বেগুন পোড়ায় দই। এই শোনো, আমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের মনে খবর তোমায় রাখতে হবে না। তাই? হ্যাঁ। এই শোনো, বলো। ও আমার সজনী গো, চুপ! শালা পকেট মারার আমার প্রেস্টিজ। আমি পকেট মার নই, আমার নাম কালাই হালদার। আমার মিথ্যা কথা, আমার মিথ্যা কথা। আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। তুই হচ্ছিস পালপাড়ার পঞ্চু পকেট মার, মজা নষ্ট করেছিল। আমার বাবার নাম শক্তিপদ হালদার, তিনি একজন নাম করা মানুষ, পার্টির নেতা। ডব্বাজিতে আমাকে ভোলাতে পারবি না। ওই পালপাড়ার থানাতে থাকতে তোকে আমি একবার হাজতে ঢুকিয়েছিলাম। সেই চোখ, সেই মুখ, হুবহু সেই চেহারা। আমি জানি স্যার, আমাকে দেখতে চোরটার মতন, কিন্তু বিশ্বাস করুন আমি ভালো মানুষ। আমি ভেতর থেকে লোক ডাকছি, জিজ্ঞাসা করে নেবেন। আমি হারুন নাই মৌ, আরে তালই মশাই মহিমাই কে, আমি ভেতর থেকে লোক ডেকে আনছি। এই তো, হ্যাঁ এই তো। মা, বাবা, দাদা, বৌদি কেউ বাড়িতে নেই। এ কি, আপনাকে পুলিশে ধরেছে কেন? হারুন চুপ! তুই কিছু বলবি না, যা বলার আমি বলবো। আচ্ছা, তুমি এই পঞ্চুকে চেনো? এই তো প্রমাণ হয়ে গেল তুই পঞ্চু পকেট মার। চল চল চল। আরে কি হলুটা কি? আরে তুমি তো আমাকে চেনো, তুমি পঞ্চুকে চেনো বললে কেন? না মানে দারোগা বাবু আপনাকে পঞ্চু বললেন, আমি ভাবলাম পঞ্চু বোধহয় আপনার ডাক নাম। ঠিক আছে ঠিক আছে, এর নামটা কি বলো তো? কানাই, কানাই হালদার, আমার বৌদির বড় ভাই। আশ্চর্য। আচ্ছা, তুমি যদি পঞ্চু পকেট মার না হও তাহলে ব্যাংকের পেছনে ঘোরাঘুরি করছিলে কেন? স্যার একটু পেচ্ছাপ করতে গিয়েছিল। এই ঝোপঝাড় থেকে যেই বসতে যাব অমনি আপনি কলার ধরে তুলে নিলেন। যাও, এ যাত্রায় বেঁচে গেলে। তবে একটু সাবধানে চলাফেরা করবে, কারণ তোমাকে যেই দেখবে সেই বলবে তুই পালপাড়ার পঞ্চু পকেট মার। ছি 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 ছি, সালমান খান, শাহরুখ খান এরা থাকতে কিনা দারোগা বাবু আপনাকে একটা পকেট মার ভেবে ভুল করলো? তো সব কথা ছাড়ো না, তুমি তো জানোই না ফেসবুকে আমাকে সবাই লাইক করে কি লিখে জানো? আই লাভ ইউ জানু। তাই নাকি? তাহলে তাদের মধ্যে কাউকে বিয়ে করে নিচ্ছেন না কেন? আমি তো অন্য একজনকে ভালোবাসি। ভালোবাসেন? তো কে সেই ভাগ্যবতী? আমার সামনেই তো দাঁড়িয়ে আছে। ঝাঁটার কথাটাকে ভুলে গেছেন নাকি? ওটা আপনার জন্য গোবরের গামলা চুবিয়ে রেখে এসেছি। যা তো সব কথা ছাড়ো না, বলছি বাড়িতে তো কেউ নেই।
এসো না, এই ঘরটাকে এই বাসর ঘর বানাই। মা এবার দেখুন, একটা অবলা জীবকে একা পেয়ে কুপথে নিয়ে যেতে চাইছে। না না মা, তুমি বিশ্বাস করো, ও মিথ্যা কথা বলছে। চুপ কর, চুপ কর তুই। আমি নিজের চোখে যা দেখেছি সেই ছবিটাকে কেউ মিথ্যে করে দিতে পারবে না। মা, আপনি আমাকে বাঁচাও। বাঁচাবো বাঁচাবো, নিশ্চয়ই বাঁচাবো। যদি বাঁচতে চাও এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, শয়তান কোথাকার। মা, কি বলছো তুমি? কানাইদাকে এভাবে তাড়িয়ে দেওয়ার তোমার কোনো অধিকার নেই। সুমন, সুমন বলো সুমন, আর কত অপমান সহ্য করতে হবে ভাই? বলো বলো, কত অপমান সহ্য কি করবো? হয়েছে দাদা? কে তোকে অপমান করেছে? কেন করেছে? কি বলবো রে, আমি ঘরে বসে না একটু রাধা মাধবের নাম জপ করছিলাম, হঠাৎ করে এই মেয়েটা এসে আমায় জড়িয়ে ধরলো। তারপর মা এসে আমাকে কি খিস্তি। না, মিথ্যে কথা বৌমা, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি রাস্তা থেকে সীতার চিৎকার শুনে ঘরে এসে দেখি কানাই জোর করে সীতা ধর্ম নষ্ট করতে চাইছে। আকাশের নিচে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন না মা। আমি আপনাকে নিজের মায়ের মতন দেখি, আর সেই মায়ের পেটে এত পাপ। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। বৌদি তুমি বিশ্বাস করো, কানাইদার আগে অনেক আমার দাদা নোংরা কাজ করতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুই বুঝতে পেরেছিস? আচ্ছা বৌমা, আমরা তাহলে ওই ছেলেটার নামে মিথ্যে কথা কেন বলবো? বাবা তো আমার জন্য কিছুই করলো না, কিন্তু কানাইদা সেই অর্ডার টেনে দিয়েছে, সেটাই তোমরা সহ্য করতে পারছো না। সেই রাগে দাদাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য আপনারা সীতাকে দিয়ে এরকম নোংরা চাল চেলেছেন। না বৌমা না, তুমি আমার কথা শোনো। আমরা যদি একটা বাইরের মেয়েকে আপন করে ঘরে তুলতে পারি, তাহলে ঘরের ছেলেকে তাড়াতে যাবো কেন? একদম চুপ। ওই রাস্তার মেয়েটাকে তুলে এনেছেন বলে ও চরিত্র বিক্রি করার ব্যবসাটা শুরু করতে খবরদার বাবা, সীতা রাস্তার মেয়ে নয়, ও আমার মেয়ে। যার বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই, তাকে আদর করে ঘরে তুলে আনলি তার চরিত্রটা বদলে যায় না বাবা। মেয়েরা সাত করে রাস্তায় নামে না রে। এদেশের ভদ্রলোকেরা রাবণ হয়ে সাধুর ছদ্মবেশে ভদ্র ঘরের মেয়েদের রাস্তায় টেনে নিয়ে যায়। আর সেই ছদ্মবেশ ধরে কানাই আজ আমাদের সীতাকে নষ্ট করতে চেয়েছিল। কি বলছো তুমি হাজার পা চিৎকার করে বললো, আমরা এ কথা কিছুতেই বিশ্বাস করবো না। বরং ওই মেয়েটাকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। এ বাড়িটা তোমার নয় বৌমা, আমার। তো এই বাড়িতে কে থাকবে না থাকবে সেটা ঠিক করবো আমি। না বাবা না, আমি হাত জোর করে বলছি, একটা অভাগী মেয়ের জন্য তোমরা নিজেদের মধ্যে ঝামেলা করো না। আমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাই। না মারে, তুই এই বুড়ো বাপ্পাকে ছেড়ে তো চলে যাবি? বাবা মারে, নিজের স্বার্থ আর লাভের জন্য নিজের রক্তের সম্পর্কই যখন আমাদের ভুলে যাচ্ছে, তখন তুইও যদি চলে যাস, মরার সময় এই বুড়ো বুড়ির মুখে একটু গঙ্গা জল খেয়ে দেবে বলতে পারিস? না মা না, মরার কথা বলো না। এই ভিখারিনীর ভিক্ষার থালায় তোমরা যে সোনার কাঠি ছুঁয়ে দিয়েছো, তা আমি কোনোদিন হারাতে পারবো না। শত দুঃখ শত অপমান আসলেও আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাব না, কোনোদিন যাব না। বাহ, চমৎকার। নিজের মেয়েটাকে বিক্রি করে দিয়ে আজ তোমরা বাইরের মেয়ের ভরসায় বাঁচতে চাইছো বাবা। ছি 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 সুমন, এ তুই কি বলছিস? তোর বোন গুড্ডি তো মামা বাড়িতে মানুষ হচ্ছে। জানি বাবা, জানি, কিন্তু বাবা মা বেঁচে থাকতে তাকে কেন মামার বাড়িতে মানুষ হতে হবে? আমার ভাইয়ের কোনো সন্তান হয়নি, তাই গুড্ডি জন্ম হওয়ার পর ওরা যখন ওকে নিয়ে যেতে চাইলো, আমরা না করতে পারিনি রে। গুড্ডিকে ওরা নিজের মেয়ের মতো করে দেখে, ওরাই ওকে লেখাপড়া শেখাচ্ছে, ওরাই ওর বিয়ের ব্যবস্থা করবে। নিজের সন্তানের উপরে মায়া মমতা নেই বলে নিজের মেয়েটাকে আপনি তার মামা বাড়িতে ফেলে রেখে দিয়েছেন। কেন ফেলে রেখেছি তা শুনবে বৌমা? আমার বড় সাধ ছিল আমার ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করব, কিন্তু অভাবের সংসার। ওই মেয়েটা যদি সংসারে থাকে তাহলে এইভাবে সংসার আমি টানতে পারতাম না। তাই ওকে বাবা বাড়িতে রেখে তোমার স্বামীকে আমি ইঞ্জিনিয়ার তৈরি করেছি। ইঞ্জিনিয়ার। কিন্তু সীতাকে নিজের বোনের জায়গায় আমি বসাতে পারবো না বাবা। তাহলে আজও যে কাজ করেছে
তার উপর ওই নষ্ট চরিত্র মেয়েটার সঙ্গে আমরা আর এক বাড়িতে থাকতে পারবো না। তোমরা স্বাচ্ছন্দ্যে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। এই বাড়িটা তোমার নয় বাবা, ঠাকুরদার বাড়ি, এখানে আমার সমান অধিকার আছে। বেশ, তাহলে তোরা তোদের মতো থাক, আমরা আমাদের মতো থাকবো। তার মানে আপনি কি বলতে চাইছেন? আজকের এই ঘটনার পর আমরা এক ছাদের তলাও থাকলেও তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। 4টে ঘরের মধ্যে 2টো ঘর আর রান্নাঘরটা তোমরা নিয়ে নাও, আমি না হয় বারান্দাতেই রান্নার ব্যবস্থা করে নেব। ঠিক আছে বাবা, ঠিক আছে। 2 দিন পর যখন চাকরি থেকে রিটায়ার করবে তখন দেখবো এই গরমটা তোমার কোথায় থাকে। এ টাকার গরম নয় রে সুমন, এ চরিত্রের গরম। চিতার আগুনেও তা ঠান্ডা করতে পারবে না। আর তাছাড়া নিজের ব্যবসার মুনাফার জন্য যে একটা চরিত্রহীন লম্পট ওই কানাইয়ের পদসেবা করে, তারা কোনোদিন এই কথার মূল্য বুঝতে পারবে না, কোনোদিনও না। কষ্ট কিন্তু ঠিক করলেন না মা। কোথাকার কোন সীতার জন্য আপনি নিজের ছেলের বউকেই পর করে দিলেন? মাগো, আপনজন যখন পর হয়ে যায় তখন বিষ ফোড়ার মতো ফোড়ায়, আর একমাত্র ওষুধ হলো অপারেশন। আর পর যখন হয় আপন তখন শিমুল গাছেও হয় চন্দন, পবিত্র চন্দন। আমরা বোধহয় কাজটা ভুল করলাম মৌ। এভাবে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক শেষ করে দেওয়াটা কি ঠিক হলো? ওসব চিন্তা করে কোনো লাভ নেই, কারণ আজকের যুগে সন্তানরা হলো গাছের ফল। যে যত পাকবে তত তার বোটা আলগা হয়ে একদিন গাছ থেকে ঝরে পড়ে যাবে। তবু সেই খসে পড়া ফলটা তার আকাশে উড়ে যেতে পারে না। এই মাটি মায়ের বুকেই তাকে আছড়ে পড়তে হয়। ওসব ভেবে কোনো লাভ নেই ডার্লিং। মা বাবা ভাই বোন নয়, সন্তানকে ভাবতে হবে শুধু নিজের সুখের কথা। তাহলে মানুষ কি শুধু হাসি মুখে মাটির পুতুল হয়ে বেঁচে থাকবে? কারো সুখে সুখী হবে না, কারো দুঃখে কাঁদবে না। না, চোখের জলটাকে দিন বদলে ব্যাংকে জমা করে দাও, বিবেকার মূল্যবোধকে জমা করে দাও আঁচলের হিমঘরে, আর আমাদের স্বপ্নের ছবিটাকে আপলোড করে দাও ফেসবুকে। তারপর নাচো গাও মস্তি করো। এসো ডার্লিং, নবযুগে নতুন ছন্দে আমরা পা মেলাই। আমি আরো 20 জন লোক লাগিয়েছি বস, ওরা আশেপাশে 50 কিলোমিটারের মধ্যে যত বাড়ি আছে সব জায়গায় গিয়ে খোঁজ করছে। আরে খোঁজ করছে না, খৈনি টিপছে সালা। 1 মাস হয়ে গেল, মেয়েটার কোনো খবর নেই। কাজটা যে আমাদের খুব গোপনে করতে হচ্ছে বস, পুলিশের নজরে পড়ে গেলে আমাদের যে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের আর কি বাকি আছে? একটা 2 নম্বরই মেয়ে ঘাড়ের ওপর দাঁড়িয়ে নাচতে আরম্ভ করেছে। একটা সামান্য মেয়েকে নিয়ে তুমি এত টেনশন করছো দাদা? এই সামান্য কথা বলিস না, সামান্য নয়। আরে বাবা, সেদিন যে অ্যাটাচিবতী 10 লাখ টাকা নিয়েছিলে, পুরো মালটা গেরিয়ে দিয়েছে। তাহলে তুমি হাত গুটিয়ে বসে আছো কেন? ওকে গাড় ধাক্কা দিয়ে বার করে দাও। কি করবো রে বাবা, এমন চাল ছেলেছে আমার নিজের মেয়েটা পাল্টি খেয়ে ওর দলে ভিড়ে গেছে। সে কি পিয়ার মতো মেয়ে নিজের বাপকে বিক্রি করলো? শুধু কি তাই, ও তো জামাইবাবুর মদের নেশাও বন্ধ করে দিয়েছে। তুমি কি বলছো? এরপর তো জামাইবাবু তোমার কাছে ব্যবসার হিসাব চাইতে পারে। আরে হিসেব চাইতে পারে বলছে কি, মদনের কাছ থেকে খাতাপত্র সব আকাশের হাতে তুলে দিয়েছে রে। আর সেই হিসেবের খাতাগুলোকে অফিস ঘর থেকে কে চুরি করে নিয়ে গিয়ে সরিয়ে দিয়েছে সেটাই আমি এখন জানতে চাই যে কৈলাস বাবু। চুরি করে নিয়ে গেছে মানে? হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন একতলার ওই অফিস ঘরে বসে আমি প্রত্যেকদিন সকালবেলা ওই হিসেবের খাতাগুলোকে কম্পিউটারে কপি করে রাখি। কিন্তু আজ সকালে গিয়ে যখন আমি অফিস ঘরটা খুললাম তখন দেখতে পাই সেখানে একটা খাতাও নেই, সব চুরি হয়ে গেছে। খাতা চুরি হয়ে গেলে সেই দায়িত্বটা আমাদের নয় তোর। তুই কেন সেগুলোকে সাবধানে রাখিস নি? আমি নিজের হাতে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা অফিস ঘরে তালা দিয়ে চাবিটা শকুন্তলার কাছে রেখে দিয়ে যাই। তাহলে কিভাবে চুরি হলো সেটা তোরা শকুন্তলাকে জিজ্ঞেস কর। ঠিক বলেছো মদন, রাগ কথা। ইউ শাট আপ। আমাদের এই বাড়ির ব্যাপারে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে? কেন বলবো না, আমি কৈলাস দার ছোট ভাইয়ের মতো। ও, তাহলে এরপর যখন এই বাড়িতে পুলিশ আসবে তখন দাদার পাশে থাকবেন তো ছোট ভাই? না, আমি পুলিশের কাছ থেকে 50 হাত দূরে থাকি। তুমি এই দিকটা সামলাও দাদা, আমি ওই দিকটা দেখছি। 3 দিনের মধ্যে আমি তোমার জন্য সুখবর নিয়ে আসবো।
আকাশ দেখো, হিসেবের খাতাপত্র সব তো তোমার হাতে তুলে দিয়েছে, এ ব্যাপারে আমরা কিন্তু আর কোনো কথা বলবো না। তোর যদি কিছু বলার থেকে তুই পিসে মশাইকে গিয়ে বল। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। ওই হিসেবের খাতাগুলোতে লাখ লাখ টাকার গরমিল রয়েছে, আর সেটা জানতে পেরেই তোরাই কেউ খাতাগুলো চুরি করেছিস। ওরা তো আর ম্যাজিশিয়ান নয় আকাশ, যে বন্ধ ঘরের ভেতর থেকে খাতাগুলোকে ভ্যানিশ করে দেবে। তার মানে তুমি কি বলতে চাইছো যে এরা কেউ খাতাগুলো চুরি করেনি? না না, করিনি। অফিসে তালা দিয়েছো, তুমি চাবি আছে এই মেয়েটার কাছে, দুজনের মধ্যে কেউ একজন খাতাপত্রগুলো সরিয়ে ফেলেছো। ঠিক বলেছো বাবা, এই কাজ ওরা ছাড়া কেউ করতেই পারে না। কিন্তু এই কাজ করে তো আমার কোনো লাভ নেই, কারণ এই 20টা বছর ধরে আমার বাবা টাকাগুলো কিভাবে চুরি হচ্ছে সেটা জানার জন্যই আমি আকাশের হাতে খাতার দায়িত্বগুলো তুলে দিয়েছিলাম। আর সেই খাতাগুলো চুরি করার পেছনে আমারও তো কোনো স্বার্থ লুকিয়ে নেই শকুন্তলা। টাকার জন্য অনেকেই অনেক কিছু করতে পারে আকাশ। এক মিনিট, তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আমি বলতে চাইছি মামা বাবুর অনেক চুরির ইতিহাস ওই খাতাগুলোর মধ্যে লেখা আছে, তাই সেই খাতাগুলো ফেরত পাওয়ার জন্য তোমাকে নিশ্চয়ই 2-5 লাখ টাকা দিতে মামা বাবু কার্পণ্যবোধ করবেন না। মানে তার মানে তুমি বলতে চাইছো যে আমি ঘুষ নিয়ে ওই খাতাগুলোকে মামা বাবুর হাতে তুলে দিয়েছি? কিছুই অসম্ভব নয়। তোমার মতো একটা গরিব মানুষের পক্ষে 2-5 লাখ টাকা লোভ সামলানোটা তো খুব একটা সামান্য ব্যাপার নয় আকাশ। শকুন্তলা, তুমি আজ আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? শুধু তোমার মুখের দিকে তাকিয়ে আমি রাতের পর রাত জেগে ওই হিসেবের খাতাগুলো গরমিল খুঁজে খুঁজে বার করার চেষ্টা করেছি, আর সেই তুমি আমাকে আজ এত বড় অপবাদ দিলে? আরে বাবা, যে যাই বলে বলো, আমি কাউকে 5টা পয়সাও দিইনি। আমি কৈলাস দাস, কবিরের ভাইরা, ওই খাতাপত্র কচু আমার কোনো ক্ষতি করতে পারবে না। মিথ্যে কথা বলো না বাবা, তুমি যে আকাশকে ঘুষ দিতে চেয়েছিলে আমি নিজে তার সাক্ষী আছি। খবরদার প্রিয়া, 2 দিন হলে এই মেয়েটা চামচা হয়েছিস বলে নিজের বাপের নামে বদনাম দিতে এসেছিস। সুনাম বদনাম বুঝি না দাদা, আমি শুধু সত্যের পথে এসে দাঁড়িয়েছি। বাহ, তাহলে আর কারুর চক্রাঙ্গানিকে ভয় না পেয়ে সবার সামনে সত্যি কথাটা বলে ফেলো প্রিয়াদি। বাবা আমাকে 2 দিন আগে বলেছিল আকাশকে 3 লাখ টাকা দিয়ে আমি যেন হিসেবে সব খাতাগুলো ফেরত নিয়ে আসি। মিথ্যে কথা। দেখো প্রিয়া, আজ পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে আমার এ নিয়ে কোনোদিন কথা হয়নি। না হয়নি, কারণ বাবার এই নোংরা প্রস্তাবে আমি রাজি হইনি। এরপর তোমার আর কিছু বলার আছে শকুন্তলা? নিশ্চয়ই বলার আছে। প্রিয়াদের সঙ্গে কথা না হলেও মামবাবু যে নিজে তোমার হাতে সেই টাকাগুলো তুলে দেয়নি তার কি প্রমাণ আছে আকাশ? তুমি আমার মুখের কথাই যখন বিশ্বাস করতে পারছো না, তখন আর নতুন করে কোনো হিসেবের খাতা আমি এখানে হাজির করতে চাই না। আমি যে তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু একটিবারের জন্য বুঝতে পারিনি যে পুরুষ মানুষের ভালোবাসাটা হলো মেয়েদের হাতের মেহেন্দি, 2 দিনেই তার রংটা মিলিয়ে যায়। তাই আর একটাও কথা না বাড়িয়ে এই মুহূর্তেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, কেউ এখান থেকে বেরিয়ে যাবে না। হিসাবের খাতাগুলো কে কিভাবে চুরি করেছে আমি আগে তার ফয়সালা করতে চাই। দোহাই আপনার কাকা বাবু, আমি নিজে বরং শব্দ আমার বলে স্বীকার করে নিচ্ছি। আপনি চাইলে এক্ষুনি আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারেন। না, পুলিশ কারোর মুখের কথায় কাউকে চোর বলে ধরে নিয়ে যায় না ভাই, তার জন্য প্রমাণ চাই, প্রত্যক্ষ প্রমাণ। আমি তো তোমাকে টেলিফোনে সব কথা বলেছি গোবিন্দ, এখন তোমাকে প্রমাণ খুঁজে বের করতে হবে। তার আগে আমি আপনাদের অনুরোধ করে বলছি, এই চুরির ব্যাপারে আপনারা যে যা জানেন দয়া করে খুলে বলুন। দেখুন, আমি চুরি করিনি আর করাইওনি। আমি 20 বছর ধরে জামাইবাবুর নুন খেয়েছি, ওর সঙ্গে বেইমানি করলে আমার নরও কেউ জায়গা হবে না। বলছি স্যার, আমাদের খাতাপত্র সব জায়গা পরিষ্কার আছে, তখন বেকার চুরি করতে যাব কেন? আমি তো শকুন্তলার পায়ের কাছে বসে আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি, চুরির কথা আমি ভাবতেই পারি না। তুমি কিছু বলছো না কেন আকাশ? এ বাড়িতে এসেই আমি বিরাট বড় ভুল করেছি। যেখানে ভালোবাসার কোনো মূল্য নেই, আমি সেখানে আর একটাও কথা বলবো না। আমি সবাইকে বলছি, যদি কেউ খাতা নিয়ে থেকে স্বীকার করো, আমি তাকে কোনো শাস্তি দেব না। এবারে তোমার কিছু বলার আছে শকুন্তলা? নিশ্চয়ই বলার আছে। আসলে এই বাড়িতে সবাই একটা কথা জানে না যে আমি সবার অজান্তে ওই অফিস ঘরের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি, যে 24 ঘন্টা অন থাকে। তাই চুরি যেই করে থাকুক না কেন, ওই সিসিটিভি ফুটেজে কিন্তু তার ছবিটা উঠে গেছে। আরে বাবা, তাহলে চলো সেই ক্যামেরার ছবি দেখলি চোরকে পাকড়া করা যাবে। চলো দেখি সেই ছবি। হ্যাঁ, আমি নিজেও এখন সেই ভিডিও ফুটেজ দেখিনি। চলুন। একটু দাঁড়াও, আমি শেষবারের মতো সবাইকে বলছি যে কাজ করছো নির্ভীক সত্যি কথা বলো, না হলে
না হলে ওই ভিডিও ফুটেজে যার ছবি পাওয়া যাবে তাকে কিন্তু আমি সহজে ছাড়বো না, পুলিশ হাতে তুলে দিয়ে জেল খাটিয়ে ছাড়বো। কেউ যখন কিছু বলছেন তখন তোমরা যাও। গোবিন্দ, না পেশমশাই, আমাকে জেলে দেবেন না, আমার অন্যায় হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। এই প্রিয়া, কি সব পাগলের মতো আবল তাবল কথা বলছিস? কি করবো বাবা, সবার চোখকে ফাঁকি দিলে ওই ক্যামেরার চোখকে তো ফাঁকি দিতে পারবো না, ওখানে যে আমার ছবিটা উঠে গেছে। তার মানে এখন তুমি বন্ধুত্বের ছদ্মবেশে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিলে প্রিয়াদি? বাবার কথা মতো আমি তোমার দিকে পাল্টে খেয়েছিলাম, তাই তো তোমার ঘরে ঢুকে চাবি চুরি করে আমি তোমার অফিস ঘরে ঢুকেছিলাম, আর সেই সঙ্গে আমাকে চোর সাব্যস্ত করে আমার সঙ্গে শকুন্তলার সম্পর্কটা শেষ করে দিতে চেয়েছিলে, কি তাই তো? দাদাই আমাকে এই বুদ্ধিটা দিয়েছিল। খবরদার প্রিয়া, নিজে চুরি করে আমাদের নামটা চড়াবি না। কি করবো, ক্যামেরায় যদি আমার ছবিটা না উঠতো তাহলে আমি দোষ স্বীকার করতামই না, আর তোমাদেরও জড়াতাম না। তাহলে তুমিও শুনে রাখো প্রিয়াদি, ওই ঘরে কোনো ক্যামেরাই ছিল না। কোনো ক্যামেরাই ছিল না? কি বলছো কি তুমি? একদম ঠিক বলছি। আসলে প্রিয়াদি যে আমার সঙ্গে ভালো মানুষের অভিনয় করছে সেটা আমি অনেকদিন আগে থেকে বুঝতে পেরেছিলাম, সেই জন্য আমি ওই ছোট্ট নাটকটা করতে বাধ্য হলাম। আর ফুলকুমারী টাপাত করে সেই ফাঁদে পা দিয়ে ফেললো। এরপর তোর আর কিছু বলার আছে কৈলাস? আমি আর কি বলবো, আমার নিজের মেয়েটা আমার স্বাদের নৌকোটা মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছে। নাহলে শকুন্তলা তোমাদের ওই আকাশকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিত। আগে না স্যার, আমি আর শকুন্তলা আপনাদের সবাইকে টুপি পরানোর জন্য ছোট্ট করে এই নাটকটা করেছিলাম। তাহলে এতক্ষণ ধরে যা দুজনে ঝগড়া করলি? ওটা আমরা অভিনয় করছিলাম দাদা, কিন্তু সেটা বোঝার মতন বুদ্ধি তোমার এই গভর্নমেন্ট ব্রেনে নেই। তাহলে সেই খাতাগুলো বের করে দেবে। চলো প্রিয়া। আপনি বিশ্বাস করুন, ওই অফিস ঘরে আমি কোনো খাতাপত্র খুঁজে পাইনি। ও ঠিকই বলছে অফিসার, ওই খাতাগুলো চুরি যাবে ভেবেই আমি আগের থেকেই ওগুলোকে সরিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, তার মানে শালা চুরি চুরি কিচ্ছু হলো না, এই মাগিটার জন্য শালা কেস খেয়ে গেলাম। শালা কেন খাবেন না? কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। এইবার সেই দড়ি ধরে আপনি আপনার আপনজনদের ঘরে তুলবেন না বাইরে বার করে দেবেন, সেই দায়িত্বটা আমি আপনার হাতে তুলে রেখে গেলাম অখিলেশ বাবু। গুড বাই। সেই কৈলাস, সেবার শকুন্তলার কথা থেকে মাফ করে দিয়েছিলাম, কিন্তু এবারও মাফ করে দাও জামাই বাবু। আমি তোমার যত টাকা গেরিয়েছি সব ফেরত দিয়ে দেবো জামাই বাবু। পরিবার এই শেষ আশ্রয়টুকু কেড়ে নিও না জামাই বাবু। না না, তোর এখান থাকলে কখন কি ঝামেলা বাঁধবে তার ঠিক নেই। আমি সামনের সপ্তাহে ওই শকুন্তলার জন্য ওই মা মঙ্গলচণ্ডীর পুজো দেব। আমি 500 গরিব মানুষকে বস্ত্র বিতরণ করব, কাঙালি ভোজন করাবো। আমরাও তো কাঙালি জামাই বাবু, আমাদের বাদ দেবেন কেন জামাই বাবু? তাহলে এতদিন এই বাড়িতে থেকে যা যা অন্যায় অত্যাচার করেছেন তার যে প্রায়শ্চিত্ত করতে হবে। তুমি যা বলবে আমরা তাই করব। বেশ, একটা সুযোগ দাও। ঠিক আছে, শোনো, এতদিন ধরে এই বাড়িতে বসে বসে খেয়ে তোমাদের গায়ে বেশ চর্বি জমে গেছে, তাই আজ থেকে এই বাড়ির কাজের মানুষগুলোকে আমি ছাড়িয়ে দেবো, তার বদলে কাজ করবে তোমরা 3 জন। আচ্ছা আকাশ, হ্যাঁ, এদের কাকে কাকে কি কি কাজ দেওয়া যায় বলো তো? কাকে কাকে কি কি কাজ দেয়া যায়, তাই তো? কাকে আরে মামা বাবুর বয়স হয়েছে তো অল্প। আচ্ছা, এই মামা বাবুর জন্য কিন্তু অল্প কাজ, আমি বলে দিলাম। মামা বাবুর কাজ হচ্ছে, মামা বাবুর কাজ ঘর ঝাড় দেওয়া। উপর হয়ে বা বসে বসে কষ্ট করে দিতে হবে না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবেন। হ্যাঁ, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুল ঝাড়া, ঠিক আছে? আরে প্রিয়া বেবি ডল, তোমার জন্য বাছাই করে কিন্তু 2খানা কাজ রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে ঘর মোছা, একটা হচ্ছে বাসন মাজা, বাস। আর মদন কোথায় গেল? মদন এই যে বাবা মদন, তোমার জন্য কাজ হচ্ছে তুমি আমাদের ঘেমো, নোংরা জামা কাপড়, জামা প্যান্ট, মোজা, বিছানার চাদর, মশারি, এই সব কাচবে, ঠিক আছে?
কিন্তু আমি তো ওইসব কাচতে জানি না। জানি না, খাওয়ার সময় গায়ে গড়ো আর বিয়ের সময় হেঁটে বাঁচো। জানি না ফাই না বললে হবে না। জিনিসপত্র রেডি করা আছে, আসলে পরে যে যা জিনিস হাতে তুলে নিয়ে কাজে লেগে পড়বে। গৌতম দা, জিনিসপত্রগুলো নিয়ে এসো। বাবা যাও, এবার তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম নাও। কি হলো, পঞ্জিকা থেকে দিন বার করবেন নাকি? জিনিসপত্র হাতে তুলে নিয়ে কাজে লেগে পড়ুন। চলো, রেডি? 1 2 3 স্টার্ট। मार झाड़ू मेरे झटिए बिताई कर, मार झाड़ू मेरे झटिए बिताई कर। जत बच नोंगड़ा सभी ठेंगड़ा मेरे घर থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তাছে তুই বল ছিছি এত্তা জঞ্জাল, ছিছি এত্তা জঞ্জাল। मार झाड़ू मेरे झटिए बिताई कर, मार झाड़ू मेरे झटिए बिताई कर। जत बच नोंगड़ा सभी ठेंगड़ा मेरे घर থেকে দূর কর, ঘরের ফিরিয়ে দে না। না 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 মর্জিনা, না 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 মর্জিনা, তাছে তুই বল ছিছি এত্তা জঞ্জাল, ছিছি এত্তা জঞ্জাল। সালা, একেই বলে কপাল। সুমনকে মিথ্যে করে বলেছিলাম যে বাবার কাছ থেকে 25,000 টাকা ঘুষ নিয়ে এসে দিয়েছি, আর আজকে আমাকে সুমন সেই টাকাটা ফেরত দিয়ে দিল। ঘরে বসে বসে 25,000 টাকার কামাই। এইবার একটা প্ল্যান করে আরো কিছু টাকা হাতিয়ে এখান থেকে দুগ্গা বলে বড়দির বাড়িতে পটি ফেলে দেবো। কেন রে দাদা, তোর এখানে থাকতে কি অসুবিধা হচ্ছে? না অসুবিধার কি আছে? অসুবিধা কিছু নেই। আসলে গুরুজনরা বলে না, কুটুম বাড়িতে বেশি দিন থাকতে নেই। আর তুই তো জানিস ওই নষ্ট চরিত্রের মেয়েটাকে আমার ভীষণ ভয় করে রে। ভয়ের কি আছে? এখন তো আর ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। না তা নেই, কিন্তু তুই তো জানিস আমি ব্রহ্মচারী মানুষ। আমার চরিত্রটা চন্দন কাঠের মতন পবিত্র। আর সেই কাঠে যদি ঘুণ লেগে যায় আমি বাঁচবো কি নিয়ে বল? আচ্ছা দাদা, ওই ঘুণ দাদা, বলছি তোকে যে আমি একটা রান্নার লোকের ব্যবস্থা করতে বলেছিলাম, তার কি হলো? না মানে আমি চেষ্টা করছি। আসলে কি হয়েছে, কোনো মেয়ে না আমার সঙ্গে আসতে রাজি হয় না। এইদিকে দুবেলা খাটতে খাটতে আমার হরে যে দুব্বো গজিয়ে গেল রে। এই বাজাবো কি সাথে 10 দিন ধরে ওই কচু পোড়া সেদ্ধ ভাত খাই যাচ্ছে। এই কি করবো শুনি? এর আগে আমি কোনোদিন রান্না করে ঢুকেছি নাকি? তুই একদিনের মধ্যে যদি তুই রান্নার লোক জোগাড় করতে না পেরেছিস, তাহলে আমি সোজা বাপের বাড়িতে গিয়ে উঠে বসে থাকবো বলে দিলাম। মো চলো চলো চলো, খেতে দেবে চলো। আমাকে এক্ষুনি বেরোতে হবে। তুমি এত সকালে আবার কোথায় যাবে? আরে সিমেন্টে অর্ডার দিতে টাউনে যাব। সে কি সুমন, তুমি সিমেন্টের অর্ডার দিতে যাচ্ছ? আমাকে বললে না তো। কেন? তোমাকে বললে কি হতো? হাফ দামে পেয়ে যেতে। হাফ দামে সিমেন্ট? এই নিশ্চয়ই চোরাই মাল। আমার এক বন্ধুর মামা দুবরাজপুরায় সিমেন্টের কার খাবি তো দেখছিস কেন? আমি বলছি সে ওখানে একটা কারখানা করেছে, বলেছে কাছের মানুষকে হাফ দামে দিয়ে দেবে। তাহলে চলো আমরা এক্ষুনি সেখানে যাই। বা করো কি, তোমার এখানে কত কাজ। তুমি একটা কাজ করো, ওই টাকাটা আমাকে দিয়ে দাও, বাকিটা এই বুঝে নেবো। ঠিক আছে, আমি তাহলে তাই দেবো। আমি তাহলে সাইটের অন্য কাজটা দেখি। একদম। এই মো চট করে কিছু খেতে দাও তো। এই কি খেতে দেবো? শোনো না, বলছি আমি তো আজকে রান্নাই করিনি গো। সে কি, সামান্য একটু সেদ্ধ ভাত সেটাও করতে পারোনি? কখন করবো শুনি? কাল মহিলা সমিতি থেকে মাঝরাতে মিটিং করে ফিরেছি। এই মাত্র ঘুম থেকে উঠলাম আর কি। আচ্ছা, ঘরের বউ 10টার সময় ঘুম থেকে উঠলে সংসারটা কিভাবে চলবে বলতে পারো? এই ইউ, ঘরের বউ কলুর বলদ নয় যে ভোর 5টা থেকে একটু ঘানি ঘোরাতে শুরু করবে। আরে বাবা, এটাই তো সমাজের নিয়ম। ছেলেরা বাইরের কাজ করে টাকা আনে আর মেয়েরা ঘরের কাজ করে। আমি বড় ঘরের মেয়ে, ওসব কাজকর্ম করার জন্য বুঝলে। এদিকে তাকাও, আমাদের বাড়িতে 5-5টা ঠাকুর চাকর ছিল। একটা বিয়ে করলে যদি 5-5টা ঠাকুর চাকর সঙ্গে আনতে হয়, তাহলে বিয়ে করে কি লাভ বলতে পারো? কোনো লাভ নেই। বিয়ের আগে লাভ ম্যারেজ, তারপর সবই লোকসান আর গাড়ি গ্যারেজ। ঠিক বলেছো। যতদিন এ বাড়িতে আমার মায়ের হোটেল চালু ছিল, ততদিন
এই সত্যিটাকে আমি বুঝতে পারিনি। আজ তোমাকে আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, শোনো। আজকে দিনের ঘরের বউরা হলো শোকেশে সাজিয়ে রাখা জাপানি পুতুল। তাকে শোকেশ থেকে টেনে নামিয়ে সংসারে তেল কালি মাখাতে এসো না প্লিজ। কিন্তু মা, মা তো এতদিন ধরে সেই তেল কালি মেখে দুবেলা আমাদের মুখের সামনে ভাতের থালা এনে দিয়েছেন। সেই মায়েদের জীবনে কোনো রবিবার নেই, ছুটির দিন নেই, স্বাধীনতা দিবস নেই, বাংলা বন্ধ নেই, আর তাদের কোনো মাস মাইনেও নেই, আর পেনশনও নেই। বাহ সুমনদা বাহ, তোমার এই একটা কথা শোনার জন্য এদেশের মায়েরা চিরকাল তোমার মতো সন্তানের মা হতে চাইবে। সুমন, বলছি কি, এই বেলাটা তুমি মায়ের ঘরে খেয়ে নাও। ওর মায়ের যদি সে ক্ষমতা থাকতো তাহলে আমি নিজেই ওর জন্য ভাতের থালা সাজিয়ে নিয়ে আসতাম, ওকে আর মায়ের ঘরে যেতে হতো না। কেন ক্ষমতা নেই কেন? এই শোনেন না, বলছি যে আপনাদের ঘরে আজকে রান্না হয়নি বুঝি? সকাল থেকে উনুনে আঁচই পড়েনি, রান্নাটা হবে কেমন করে? কেন উনুনে আঁচ পড়েনি কেন? মা, তোমার কি শরীর খারাপ নাকি মা? না রে, শরীর আমার ভালোই আছে। আসলে ঘরে আর চাল ডাল কিচ্ছু নেই। আজ তোর বাবা মাইনে পাবে, ফেরার পথে বাজার করে আনলে রাত্রে রান্না করবে। ভালো তো, ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে ভালো শিক্ষা পেলেন। এবার করুন ভুক হরতাল। কেন ভুক হরতাল করতে হবে কেন? ঘরে কালকে বাসি পান্তা ভাত আর পেঁয়াজ আছে, তাতেই আমাদের খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে। একটা কাজ করুন মা, বলছি যে শুনুন না, আমাদের ফ্রিজে যেসব জিনিসপত্র রাখা আছে আর কি, মাছ মাংস তরি তরকারি, যেটা ইচ্ছে হয় সেটা নিয়ে এসে আপনি রান্না করেন, আমরাও কিছু খাই আর আপনিও কিছু নিয়ে যান। না বৌমা, পেটের ভাতের জন্য যদি রাঁধুনির কাজ করতে হয় তাহলে লোকের বাড়িতে গিয়ে করব, নিজের ছেলে বউয়ের ঘরে করব না। কি বললেন আপনি? বলছি এই সামান্য কাজের জন্য আমাকে কোনো মাইনে দিতে হবে না মা, আমি স্বেচ্ছায় তোমার রান্নাটা করে দিয়ে যাচ্ছি, চলো। না, আমি কারো দয়ার দান নিতে চাই না। দয়ার দান? হ্যাঁ, নিজের ছেলে রান্না করে দুটো ভাত ফুটিয়ে খাওয়াটা যদি রাঁধুনির কাজ হয় তাহলে তাহলে আমিও তোমার ফ্রি সার্ভিসটা নিতে পারবো না। আমি এই বেলাটা হোটেলে খেয়ে নেবো মাও, চলি মাও। দাদা দাদা, না খেয়ে বাড়ি থেকে বেরোনো না তো বৌদির অমঙ্গল হবে। মনে রেখো, আমার বাবা যেমন কারোর কাছে মাথা নামায় না, তেমনি তার ছেলে হয়েও আমিও কোনোদিন কারোর কাছে মাথা নামাবো না, কিছুতেই না। দেখলেন তো মা, দেখলেন? হ্যাঁ, দুবেলা দুটো খাওয়ার ব্যবস্থা করেছিলাম, সেখানেও আপনার কুচ্চা মেরে কথা না বললে আপনার পেটের ভাতটা হজম হচ্ছিল না। আবার কি বলেন, ঘরে রান্না হয়নি বলে তো আমি আর পান্তা ভাত খেয়ে নিজের পেটটা ভরাতে পারবো না। যাই বুঝলি, হোটেলে গিয়ে আমি বিরিয়ানি খেয়ে আসি, মানে চিকেন বিরিয়ানি খেয়ে আসি মা। টাটা, বাই বাই। কি হলো মা, মাথা নিচু করছো কেন? কিসের লজ্জা? এ দেশের মানুষ কখনো পান্তা ভাত খেতে লজ্জা পায়নি, কারণ সে খাওয়াটা হয়তো 10 জনে মিলে। আর আজকালকার পয়সাওয়ালা মানুষরা সোনার থালায় একা একাই বিরিয়ানি খায়, এটাই লজ্জা, সারা দেশের লজ্জা। মাইমা, আমি কিন্তু আপনাদের দলে। একটা কাজ করুন না, সীতাকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। আমি চাল ডাল তেল নুন একটা ফর্দ বানিয়ে দেবেন, যা লাগবে মাছ মাংস তরি তরকারি সব কিছু না একদম বাজার করে আমি এখানে নিয়ে চলে আসবো। তাহলে সীতাকে পাঠাতে হবে কেন? তোমার মাওই মতো আছে। এই দেখুন, ওই আপনারা আমাকে বিশ্বাস না করলেন আমি আপনাদের কোনো কাজে লাগবো না। ওই কথাই আছে না, যার ফাটে তার কাপড় ফাটে, তাতে ধোপার কি। আর এই যে আপনি তখন থেকে এই যে কিছু বললেন, ধানি লঙ্কা চিবিয়ে ফেলেছি, ফেলে দি। কি হলো গো, ভর দুপুর বেলা খালি হাতে ফিরে এলে বাজার করনি? কি করে বাজার করব? আমি যে 1 টাকাও মাইনে পাইনি। মাইনে পাওনি? শুধু তাই নয়, আমার চাকরিটাও চলে গেছে। তুমি কি বলছো বাবা? এই বয়সে তোমার চাকরি চলে গেল কেন? কারা যেন আমার নামে দরখাস্ত করেছে, আমি ঘুষ দিয়ে সুমনের কাজটাকে পাস করিয়ে দিয়েছি। তোমার চেনা কেউই তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করেছে বাবা। আমার নামে তদন্ত কমিশন বসেছে, আমার মাইনেটাকেও আটকে দিয়েছে। হে ভগবান, এখন আমি কি করব? আমরা না হয় উপোস করে থাকতে পারি, কিন্তু এই মেয়েটাকে আমি কি করে উপোসে রাখবো ভগবান? এই হতভাগীকে ধরে তুলেছ বলেই আজ তোমাদের সংসারে অলক্ষী বাসা বেঁধেছে মা। না মা, না, তুই এই কথা বলবি না মা। কেন বলবো না?
ঘর ভেঙেছে, আজ তোমার চাকরিটাও গেল, সব দোষ আমার। না রে না, এই আমার কপালের দোষ। সেই কপালের দোষের জন্যই তোকে শাস্তি পেতে হচ্ছে। শাস্তি না বাবা, শাস্তি না, আমি যে সব হারিয়েও তোমাদের পায়ে ঠাঁই পেয়েছি, এ আমার 7 জন্মের পুণ্য ফল। তাই বলছি এইটা বিক্রি করে তুমি কিছু চাল ডাল কিনে আনো। কিরে মা, এ তো সোনার হার, এত দামি জিনিস তুই কোথায় পেলি? মাগো, আমি অনেক বড় ঘরে জন্মেছিলাম, কিন্তু এক শয়তান আমাকে চুরি করে পাগলা গাড়োতে বন্ধ করে রেখেছিল। তবু সে আমার এই সোনার হারটায় হাত দেয়নি। না রে মা, তোর এই শেষ সম্বলটা আমি হাত পেতে নিতে পারবো না রে মা। তাহলে এতদিন যে বলেছ আমি তোমাদের আরেক মেয়ে, সে কথাটা কি মিথ্যে? আমি তোমাদের নুন খেতে পারবো, কিন্তু মা বাবার পায়ে কোনো প্রণামী দিতে পারবো না। পারবি বা পারবে? তোর এই শেষ সম্বল, পুজোর ফুল আমি মাথায় তুলে নিলাম। আমাকে দাও গো, আমাকে দাও। এই সম্পদ আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। একে বিক্রি করার আগে আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে নিজে গায়ে খেটে তোমাদের জন্য ভাতের ব্যবস্থা করব। প্রয়োজন হলে আমি হাত পেতে ভিক্ষে করে আনবো। তবু আমি এই হার, ভগবান যদি আমাদের দিকে মুখ তুলে না চায়, সেই দিন এই হার বিক্রি করে তোমাদের জন্য আমি সুখ কিনে আনবো গো। ততদিন পর্যন্ত মেয়ের এই হার অহংকার হয়ে আমার গলায় থাকবে গো। এই যে মায়ের অহংকার। আমার অহংকার জলাঞ্জলি গেছে রে বাবা। কি কাটাই পড়েছি বলো তো এদিকে। সালা ভিকিরির দল লাইন দিয়ে বসে পোলাও বিরিয়ানি খাচ্ছে, আর আমি কৈলাস দাস কোভিডের ভাইরাস ওদের এঁটো পাত পরিষ্কার করে যাচ্ছি। বাবা বলছি এই ব্যাচের খাওয়া শেষ হয়ে গেছে, শিগগির যা সব ধুয়ে মুছে সাফ করে দাও, তারপর লাস্ট ব্যাচ বসবে। এই শালা মারবো এক লাথিরে শালা। এই রইলো ঝাঁটা বালতি, ও কাজ আমি করতে পারবো না। আহা বাবা, রাগ করছো কেন? আমিও কি কম খাচ্ছি নাকি? ওই ভিকিরিগুলো 10 বার করে 10 রকম পদ পরিবেশন করতে করতে আমার হাত পায়ের খিল একেবারে খুলে গেছে। দূর, তার চেয়ে বাড়ি ছেড়ে চলে গেলে ভালো হতো। কোথায় যাচ্ছিস রে বাবা, কোথায় যাচ্ছিস? আরে বাবা 20 বছর ধরে যে সম্পত্তি হজম করবো বলে বসে আছি, 2-4-5 দিনের জন্য ওগুলো ছেড়ে চলে যাব কেন রে বাবা? এ সম্পত্তি আর আমাদের কপালে নেই বাবা। এ বাড়িতে থাকলে ঝাঁটা বালতি গলায় ঝুলবে। তোর বোকা জামাই বাবু কতদিন ভাবছে ও শালা মরে গেলে ওই বনলতা আর আকাশকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। বিষে মশা তো তাড়াতাড়ি মরবে না বাবা। মদ ছাড়ার পর থেকে দিনকে দিন আরো জোয়ান হয়ে উঠছে। উঠুক শালা, বাজারে ইঁদুর মারার বিষের অভাব আছে নাকি? ওটা কিনে নিয়েছে জামাই বাবুর পাতে মিশিয়ে জামাই বাবুকে খাইয়ে দেবো। পারবে না, তুমি যত প্যাঁচ মারছো ওই মেয়েটা সেগুলোকে তোমার পেছনে ঠেলে দিচ্ছে। এরপর যদি তোমার বিষ তোমাকেই খাইয়ে দেয়, তাহলে তো আমাকেই কাঁচা গলায় দিয়ে হবিষ্যি করতে হবে। চোরের বাচ্চার কথা শুনেছো? কি ছেলে জন্ম দিয়েছি দেখেছো? কোথা বাপকে সাপোর্ট করবে না শালা, আমার পেছনে কাটি মেরে যাচ্ছে। আমি তোমার ভালোর জন্যই বলছি, ওইসব বৃষ্টির কথা ভুলে চলো না বাবা, আমরা ওদের সঙ্গে খেতে বসে যাই। বলছি তা কি করে হয় মামু? হ্যাঁ হ্যাঁ, তা কি করে হয়? আপনারা হলেন এই বাড়ির লোক, লাস্ট ব্যাচের খাওয়া শেষ হয়ে যায়, তারপর আমরা বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসবো, কেমন? আমি তো সেই কথা বলছি, বেটার ছেলে মানছে না, শুধু খাই 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 করে যাচ্ছে। কেন করবো না, কেন করবো না? সে সকাল থেকে খাচ্ছি, শালা পেটের মধ্যে, আর আমরা মনে যুদ্ধ শুরু হয়ে গেছে। সত্যি মদন দা, তুমি না থাকলে কিন্তু এই এত বড় কাজটা আমি কিছুতেই উদ্ধার করতে পারতাম না। তাই আমি ঠিক করেছি আমি এই কাজের শেষে তোমাকে একটা পুরস্কার দেবো। একজোড়া পাখুড়ার গামছা। তাই দিও, ওই গামছা গলায় দিয়ে আমি গাব গাছ থেকে ঝুলে পড়বো। আরে মামু কোথায় গেল? মা, এই তো মামু 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 তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, লাস্ট ব্যাচটা বসতে পারছে না, গিয়ে জায়গাটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে চলে আসুন। আয় শয়তান, আমি তোমার হুকুমের চাকর নই, ও কাজ আমি করতে পারবো না। পারবেন না? পারবো না। আচ্ছা, লক্ষ লক্ষ টাকা খরচা করে কাঙালি ভোজন করাচ্ছে, শালা ওদের পাত পরিষ্কার করার জন্য কটা পয়সা খরচা করে লোক ডাকতে পারছে না। মা বাবু, যদি পয়সা খরচা করে লোকই ডাকার হতো, তাহলে আপনাদের দুজনকে বসে বসে কেন খাওয়াতাম বলুন তো? হাতে ঘটি আর গলায় গামছা দিয়ে পত্রপাঠ বাড়ি থেকে বিদায় করে দিতাম না? শুনলেন তো, শুনলেন তো মামা বাবু, শুনলেন তো? এবার ঝটপট ঝটপট বলে ফেলুন, আপনারা দুজনে মিলে ভেতরে যাবেন নাকি বাইরে? না না না, ভেতরে যাবো, ভেতরে যাবো। আসলে বাবা সকাল থেকে খাটতে খাটতে খুব হাঁপিয়ে গেছে তো।
আয় আর কি একটু রেস্ট নিচ্ছে, ঠিক আছে? আমি কিছু পরিষ্কার করে দিচ্ছি। না না, কাউকে যেতে হবে না, কাউকে যেতে হবে না। ওই খেতে দেরি হচ্ছে দেখে ভিখারিরা নিজেরাই নিজেদের জায়গা পরিষ্কার করে খেতে বসে গেছে। তাহলে আমি যাই, পরিবেশন শুরু করি। না, তোকে যেতে হবে না প্রিয়া। আর আজকে রান্নার জন্য যে দিদি এসেছে ওরা সুন্দরভাবে পরিবেশন করছে। তাহলে চলো বাবা, আমরা ওদের সঙ্গে খেতে বসে যাই। দাঁড়া দাঁড়া, শালা আমি বাড়ির বড় কুটুম, আমি ঘৃণা ভিকিরিদের সঙ্গে না। খিদে পেটে জাতের বিচার করে কোনো লাভ নেই। চল রে বাবা, চল চল। এই তো পিসুমশাই, বলছি রান্নার নতুন মাসিটা চলে যেতে চাইছে, ওকে তো টাকাটা মিটিয়ে দিতে হ্যাঁ হবে। নিশ্চয়ই যাবো, যা ডেকে নেয়, ডেকে নেয়, ডেকে নিয়ে আয়। মাসি, আরে ও মাসি, আরে ভেতরে এসো, লজ্জার কি আছে? আরে এসো। হ্যাঁ এসো দিদি এসো। আজ 20 বছর পর আমার মেয়ে ঘরে ফিরে এসেছে। এই টাকাটা নিয়ে ওকে তুমি ভালো করে আশীর্বাদ করে দাও। কই রে মা, এখানে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকাটা তুই নিজের হাতে দে রে মা, নিজের হাতে দে। এসো মাসি, এই টাকাটা নিয়ে আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার বাবাকে। একে গুড্ডি, তুই এখানে? কি মা, মা তুমি লোকের বাড়িতে রান্নার কাজ করছো? মা মানে? এই তুমি এসব কি কথা বলছো? ইনি কি তোমার মা? না না না, মানে মাসি, মাসি, হ্যাঁ মাসি। ওই মাসি বলতে কি মুখ ফসকে মা বেরিয়ে গেছে। আমি চিনি না, আমি চিনি না, ওকে চিনি। মিথ্যে কথা বলবে না। এই মাত্র ভদ্রমহিলা তোমাকে গুড্ডি বলে ডেকেছে, তুমি তাকে মা বলে ডেকেছো। এই বুড়ি বলো, তোমার কে হয় বলো। হ্যাঁ বলো, বলো গুড্ডি কে? ও কেন তোমাকে মা বলে ডাকলো? আমি জানি না বাবু, আমি কিচ্ছু জানি না। আপনার মেয়ে যেমন আমাকে চেনে না, আমিও আপনার মেয়েকে চিনি না। আমি জানি বাবু। না 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 না, আপনি যাবেন না, আপনি দাঁড়ান এখানে। আপনি নিশ্চয়ই ওনাকে হয়তো চেনেন। নির্ভয়ে সত্যি করে বলুন, কে হয় ও আপনার? কেউ না বাবা, কেউ না। এই যুগ বড় অন্ধকারময় যুগ বাবা। এই যুগে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন কেউ কাউকে চেনে না। এই যুগে সবাই কলুর বলদের মতো অন্ধ হয়ে শুধু ঘানি ঘুরিয়ে চলেছে। এই যুগে সবাই সবার অচেনা বাবা, সবাই সবার অচেনা। শুনলে তো পিসুমশাই, ও তোমার মেয়ে নয়, ওই বুড়িটার মেয়ে। না 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 না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বল বল মা, বল, আমার মাথায় হাতে রেখে বল, ওই মেয়ে মানুষটার সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই। না না, তোমার মাথায় হাত রেখে আমি মিথ্যে কথা বলতে পারবো না বাবা। উনি আমার মা। তার মানে এই, তার মানে তুমি এতদিন ধরে মিথ্যে পরিচয় দিয়ে কাকা বাবুকে, আমাকে, আমাদের সবাইকে তুমি ঠকিয়েছো। হয়তো ঠকিয়েছি, কিন্তু কেন ঠকিয়েছি, কি জন্য ঠকিয়েছি আমি তোমাদের সব খুলে বলছি। না না, আমি কিছু শুনতে চাই না। মিথ্যাবাদী, জোচ্চর, থাপ্পাবাজ, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা বাবা। চুপ, একদম চুপ। এক অসহায় বাবার স্নেহ মমতা নিয়ে তুই খেলা করেছিস। আমার 20 বছরে আসা ভরসার মুখে বিষ ঢেলে দিয়েছিস। আমার স্বপ্নকে তুই কাকা বাবু পিছে হটো, পিছে। এই মত না প্রিয়া, জামাই ওকে সাবধানে ঘরের ভেতর নিয়ে যায়, এদের ব্যবস্থা করছে। কি ব্যাপার, তোমরা এখনো দাঁড়িয়ে আছো যে? মনে রাখো আমি কৈলাস দাস, কোভিডের ভাইরাস। এতদিন ধরে তোমাদের অনেক অত্যাচার আমি মুখ বুজে সহ্য করেছি। যদি পুলিশের হাত থেকে বাঁচতে চাও, এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ যাবো, যাবো, যেতে তো এখন হবেই। তার কারণ যার জন্য এ বাড়িতে ছিলাম, সেই যদি আজকে একটা মিথ্যেবাদী, একটা প্রতারক হয়ে ওঠে, তাহলে আর কিসের জন্য এখানে থাকা? না না, আর এক মুহূর্ত নয়, আজ এই মুহূর্তেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না কৃষ্ণা, যেও না, বিশ্বাস করো, বিশ্বাস করো, মিথ্যে পরিচয় দিয়ে এই বাড়িতে আসলেও আমি কোনো পাপ অন্যায় করিনি। বরং তোমার কাকা বাবুকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছি। বাঁচিয়েছো না, বরং তুমি তাকে আরো মৃত্যুর মুখের দিকে ঠেলে দিয়েছো। আজকের এই ঘটনার পর জানি না উনি হয়তো আর বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই পারবেন না। পারবেন, নিশ্চয়ই পারবেন। আমি আর তুমি যদি ওনার পাশে থাকি। আমার কথা তুমি ভুলে যাও। আজ তোমার মা এখানে এসে আমাদের সমস্ত সম্পর্ক একেবারে শেষ করে দিয়ে চলে গেছেন। কথা বলো না, আমার
যা বলার বাড়ির বাইরে গিয়ে বললো। এটা তোমাদের পীড়িতের বৃন্দাবন নয়, কৈলাস দাসের বৈঠকখানা। এখন থেকে আমি আবার আমার আইন চালু করলাম। 20 বছর ধরে যে জমিতে আমি চাষ করেছি তার ফসল আমি তুলবই। পারবেন না, পারবেন না। আমি যদি বেঁচে থাকি তাহলে এই বাড়িতে আমি আবার ফিরে আসবই। আর সেদিন আমার চোখে জল থাকবে না, থাকবে আগুন। এই কৈলাস দাসের ধ্বংসের আগুন। কৈলাস দাসকে কখনো ধ্বংস করতে পারবি না রে। এতদিন ছিল সে কোভিডের ভাইরাস, আর এখন হয়েছে ডেঙ্গুর মশা, যার একটা হুল মানুষের শরীরে ফুটলে সমস্ত রক্তটাই বিষাক্ত হয়ে যায়। তাই তোকে আমি সাবধান করে দিচ্ছি, ভবিষ্যতে কখনো আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস দেখাবি না। আজকে বাড়ির খাওয়া দাওয়া তোর শেষ শ্রাদ্ধের খাওয়া, শেষ শ্রাদ্ধের খাওয়া। আকাশ, আকাশ, বিশেষ করে ওই শকুন্তলার হারিয়ে যাওয়ার পেছনে কি রহস্য আছে সেটা জানার জন্যই 20 বছর ধরে পুলিশের রহস্যটা ভেদ করতে পারলো না, সেটা আজ তুমি একা এসে ভেদ করতে, তাই তো? একথা কেউ বিশ্বাস করবে না, আমি তো নই। আকাশ, এই এই কি সব বলছো তুমি? হ্যাঁ, শোনো শোনো, এই কাজে তুমি আমার একমাত্র ভরসা। তুমি যদি আমার একটু ভালোবেসে থাকো। তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো, কে তুমি? চুপ করে দাঁড়িয়ে থাকো না, কি হলো? উত্তর দাও, বলো কে তুমি? কে তুমি? কে তুমি? যে মেয়েটা আজ বনলতা, কাল শকুন্তলা, পরশুদিন গুড্ডি হয়ে গিয়ে নিজের পরিচয় বদল করে ফেলে, তার কোন রূপটাকে আমি ভালোবাসবো বলতে পারো? আজ বাদে কাল সকালেই তুমি যদি আর একটা নতুন রূপে এসে আমার সামনে হাজির হও, তাহলে তাকে ভালোবাসবার পুঁজি আমি কোথায় পাবো? সত্যিকারের ভালোবাসা মনের ভেতরেই থাকে আকাশ, বাইরের কোনো পরিচয় তা মুছে দিতে পারে না। তুমি আমাকে একটু বিশ্বাস করো। বিশ্বাস নেই। আজকে তুমি আমার চোখের সামনে একটা যেন বহুরূপী হয়ে এসে দাঁড়িয়েছো, জানো? আর তোমার সেই নানান রূপের ছটায় আমার ভালোবাসার চোখ দুটো অন্ধ হয়ে যেতে বসেছে, সম্পূর্ণ অন্ধ। কি করে তাকে বলি, এ বুকে কি
একটা কথা মাথায় রেখে দিও, গায়ের জোরে মানুষের ভালোবাসা বা বিশ্বাস কোনোটাই পাওয়া যায় না। আজ তুমি আমার চোখ থেকে ভালোবাসার সমস্ত কাজল একেবারে মুছে দিয়েছ, আর তাই আমিও আমার এই জীবন থেকে তোমার নামটা চিরতরে আজ মুছে দিলাম। এবার আমাকে মুক্তি দাও, দয়া করে আমাকে মুক্তি দাও। মুক্তি না 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 না, আমি আর কিছুতেই কাঁদবো না। আর 3 দিন, আর 3 দিনের মধ্যে আমি এই বাড়িতে ফিরে আসবই। তারপর কৈলাস দাস, মনে রেখো তোমার গলায় পড়া দিয়ে তোমার পাপের সব ইতিহাস আমি টেনে তুলে বার করে আনবো। তুমি যদি হও কোভিডের ভাইরাস, তাহলে আমিও পাকা বাস, আর সেই পাকা বাসের খাটিয়ায় করে তোমার শ্মশানে টেনে নিয়ে যাবো। শ্মশান! আমার ভবিষ্যতের স্বপ্নটা শ্মশানে মাটিতে গিয়ে শুয়ে আছে। আমি শেষ হয়ে গেছি। কি হয়েছে গো তোমার? আমাদের তো সুখের দিন এসেছে, বলো। 30 লক্ষ টাকার কাজটা প্রায় কমপ্লিট করে এনেছো। না গো, ও কাজটা শেষ হবে না। গত সপ্তাহে তোমার দাদাকে 5 লাখ টাকা দিয়ে সিমেন্ট কেনার জন্য আমি দুবরাজপুরে পাঠিয়েছিলাম। সেই টাকা নিয়ে খানাইতে আর ফিরে আসেনি। হয়তো কোনো কাজে বাড়ি গেছে। না 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 না, তোমাদের বাড়িতে আমি ফোন করেছিলাম। তোমার বাবা বললেন ওই হারামজাদার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, ওকে আমি অনেকদিন আগে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ভগবান, এখন আমাদের কি হবে গো? জানো, সময় মতো কাজটাকে শেষ করতে না পারলে আমাকে 10 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, নাহলে ওরা আমাকে জেলে দেবে। শোনো 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 শোনো, তুমি একদম চিন্তা করো না। চলো চলো, আমরা এখান থেকে এক্ষুনি পালিয়ে যাই। চলো। পালিয়ে বাঁচা যায় না বৌদি, বাঁচতে গেলে সব সমস্যার সামনে দাঁড়িয়ে লড়াই করতে হয়। কি বলতে চাস তুই? যা বিপদে পড়েছো তাতে একমাত্র বাবাই তোমাকে পথ দেখাতে পারে দাদা। তুমি এক্ষুনি কি তার কাছে গিয়ে ক্ষমা চাও? না রে, বাবা মায়ের সামনে দাঁড়ানো মুখ আমার নেই। আমি তাদের সঙ্গে যেভাবে বেইমানি করেছি। সন্তান শত অপরাধ করলেও বাবা মা কখনো মনে ঘর থেকে তাকে বার করে দেয় না। তুমি একটা বার তার কাছে গিয়ে কথা বলো, দেখো তিনি তোমাকে বুকে টেনে নেবেন। কেন বুকে টেনে নেবো? আমি নাকি ওর ব্যবসার সর্বনাশ করেছে, আর কানাই নাকি ওকে সুখের স্বর্গে নিয়ে গেছে। আমি ভুল করেছিলাম বাবা, বিরাট ভুল করেছিলাম। কানাইদা ভালো মানুষ যে আমার কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে। আপনি আমাদের ক্ষমা করে দিন বাবা। বড় লোক হওয়ার নেশায় ভালো মন্দের হিসেবটা আমরা ভুলে গিয়েছিলাম। না বৌমা, তোমরা কোনো অন্যায় কারণে এই যুগের মানুষ বুকের ওপর ছুরি রেখে ছিনতাই করে, আর তোমরা তো পেছন থেকে ছুরি মেরে আমার চাকরিটাকেই খেয়ে নিয়েছো। তোমার চাকরি চলে গেছে বাবা? কেন বাবা, কেন? আমি তোর কাজটার জন্য আমার অফিসারকে 25,000 টাকা ঘুষ দিয়েছিলাম। তুমি ঘুষ দিয়েছিলে? যে মানুষ জীবনে কোনোদিন কোনো অন্যায় করেনি। আমি জীবনে যে কাজটি কোনোদিনও করিনি, সেই অন্যায় কাজটা করেছি আমার ছেলের উন্নতির জন্যে। তার জন্যে আমার চাকরিটা চলে গেছে। আর কানাইতে বলেছিল ও নাকি মোয়ের বাবার কাছ থেকে টাকা এনে ঘুষ দিয়েছিল। না না, ওরা আমাকে জেলে পাঠাক, সেটাই আমার একমাত্র শাস্তি। না দাদা, বাবা থাকতে তুমি কখনো জেলে যেতে পারবে না। তোমাকে দাদার পাশে দাঁড়াতেই হবে বাবা। তার আগে আমার বিশ্বাসটাকে ওকে ফিরিয়ে দিতে বল, যে রক্ত ঘাম ঝরিয়ে ওকে আমি ইঞ্জিনিয়ার তৈরি করেছে, সেই কান্না ঘাম রক্তকে বাবা মার ঋণ কোনো সন্তান কোনোদিন শোধ করতে পারে না। তবু বাবা, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি বাবা, আপনি যদি আপনার ছেলের পাশে না দাঁড়ান, তাহলে ও যে প্রাণে বাঁচবে না বাবা। ও যে বাঁচবে না বাবা, বাঁচবে না। বাঁচবে বৌমা, বাঁচবে। আমি আমার বিয়ের জন্য 5 লক্ষ টাকা সঞ্চয় করেছিলাম, সেটা আমি সুমনের হাতে তুলে দেবো। আয় সুমন, চল ব্যাংকে চল। দাঁড়ান, 1 মিনিট দাঁড়ান। আমি আপনাদের সামনে এক বহুরূপীকে হাজির করছি। এই, কোথায় গেলে রে? পঞ্চা, আমি কানাই। চুপ! দেখুন, আপনাদের এই কানাই নাম বদলে 55 নস্কর হয়ে পালপাড়ায় পকেট মারত। মালটাকে আমার আগেই সন্দেহ হয়েছিল, তাই কদিন নজরে রেখেছিলাম, কিন্তু আজ কি দেখলাম জানেন? চেপে যান, চেপে। না, আপনি বলুন, আমি সব শুনতে চাই দাদার গুণের কথা। আজ দেখলাম ও
ও খারাপ পাড়ায় গিয়ে মদ আর মেয়ে মানুষের পেছুতে টাকা উড়াচ্ছে। তারপর ওকে চেপে ধরতেই দেখি ওর এই ব্যাগে 4.5 লক্ষ টাকা। হ্যাঁ হ্যাঁ, এই শয়তানটাই আমার 5 লাখ টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। বাকি 50,000 টাকায় তুমি কি করেছো? তুই লজ্জার কথা স্যার, কিভাবে বলবো? মেয়েদের পিছনে খরচা করে ফেলেছি স্যার। দাঁড়ো, আমি তোমাকে পিটিয়ে তক্তা করে ছাড়বো। ওটা আমার উপরই ছেড়ে দিন, আপাতত আপনি টাকাটা রাখুন। ও পচা, চল 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 থানায় চল। ভদ্রলোকে ছেড়ে কেন তো পতনে গেলি? এর জন্য তো সীতাই দায়ী। আমি তোমার কি ক্ষতি করেছি শুনি? তুমি আমার ভালোবাসায় সারা দাওনি বলেই তো আমি খারাপ পাড়ায় গিয়েছিলাম। তোর মতো একটা রাম ছাগলকে ভালোবাসা লাগে আমি গলায় দড়ি দেবো? ও কথা বলে না, একটু ছাড়ুন না। দেখো, তুমি যদি আমার বিয়ে করতে রাজি হয়ে যাও না, আমি সব বাজে কাজ ছেড়ে দিয়ে তোমার সঙ্গে সুখে শান্তিতে ঘর করব। আচ্ছা, পুলিশের ডান্ডা দিব্যি। তাহলে দারোগা বাবু, আপনি আমাকে ছেড়েই দিন। তার মানে তুমি কি সত্যি সত্যি বিয়ে করবে? না না, ঝাঁটাবাটা করে ওর ভালোবাসার ভূতটা নামিয়ে দেব। ধরুন, চলুন। শাহজাহান যেরকম মুমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, আমিও সেরকম হাজতে বসে সীতার জন্য শীষমহল বানাবো। টাটা, বাই বাই। এবার চলো মৌ, আমাদের রান্নাঘর দুটোকে আবার এক জায়গায় নিয়ে আসি। চলো, আজ থেকে আমি আর মহিলা সমিতিতে যাব না। সংসারের সমস্ত দায়িত্ব মাথায় তুলে নিয়ে বাবা মাকে ছুটি দেবো। ওনারা মাথার উপরে বসে আমাদের সঠিক পথটা দেখাবেন। যে মিথ্যে স্বপ্নটা আমাদের কোনো উন্নতির পথ দেখাতে পারবে না। সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে শিখবো। আরে সীতা, তোর মা কোথায় রে? তোর মাকে তো দেখছি। আরে মা একটা বড় বাড়িতে রান্না করতে গেছে। তাই বুঝি? আরে তাহলে তো ভালো মন্দ অনেক খাবার নিয়ে আসবে আজ আমাদের জন্য। না গো, চোখের জল ছাড়া তোমাদের জন্য কিচ্ছু আনতে পারিনি। আরে বাবা, খাবার আনতে পারোনি বলে তুমি চোখের জল ফেলছো কেন? কেন চোখের জল ফেলছি জানো? এক বড়লোকের বাড়িতে 20 বছর পরে তার মেয়ে ফিরে এসেছে বলে উৎসব হচ্ছিল। আর সেখানে গিয়ে দেখি আমাদের গুড্ডি সেই মেয়ে হয়ে বসে আছে। আমাদের গুড্ডি? না, তুমি ভুল দেখেছো। না গো না, গুড্ডিও আমাকে মা বলে ডেকে ফেলেছিল, কিন্তু পরক্ষণে আমাকে নাচেনার ভান করে দূরে সরে যায়। তাই আমিও ওকে নাচেনার ভান করে চলে এসেছি। তুমি যে কি বলছো তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আপনাকে জলের মতো বুঝিয়ে দিই দাদা। কে কে আপনি? উনি কৈলাস দাস, কোভিডের ভাইরাস। মা, ইনি আমার মামা। 20 বছর আগে আমাকে চুরি করে বাংলাতে বন্ধ করে রেখেছিল। আমি সেখান থেকে পালিয়েই তোমাদের কাছে এসেছিলাম। এসব কি বলছিস তুই? একদম ঠিক কথা বলেছে। ওর গলার হারটা আপনার গলায় ঝুলতে দেখেই তো আমি ভুলে গিয়েছি যে শকুন্তলা এ বাড়িতেই আছে। তাই তো আপনার পেছন পেছন আমরাও এখানে ছুটে এসেছি। তার মানে আমি যে বাড়ির ঠিকানা ভুলে গেছি তুমি সেই বাড়িতে গেছিলে মা? কিন্তু সেখানে তোমার মেয়ে কি করে আমার পরিচয় নিয়ে বসে আছে? ওরে বাবা, সেসব নিয়ে তোমায় মাথা ঘামাতে হবে না। তুমি চট জলদি আমার হাত ধরে এখানে চলে এসো। আমি বেঁচে থাকতে আপনি ওকে কিছুতেই নিয়ে যেতে পারবেন না। তাহলে তো আপনাদেরকে আমি বাঁচিয়েই রাখবো না। না বাবা, না, তুমি এনাদের কোনো ক্ষতি করো না। এনারা আমাকে রাস্তা থেকে তুলে এনে আশ্রয় দিয়েছে, আমার মান ইজ্জত বাঁচিয়েছে। এনাদের জন্য আমি তোমার সাথে নরকেও যেতে রাজি আছি। চলো, চুপচাপ আমার সাথে গাড়িতে চড়ো। মা, বাবা, আমি তোমাদের সাথে এতদিন থেকে যদি এতটুকু পুণ্য অর্জন করতে পারি, আমি আবার তোমাদের কাছে ফিরে আসবো। বাঁচবো কোনো, আমার দাদা একদম সমানে। চলে যাও, চলে যাও। না 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 না, ওদিকে গিয়ে কোনো লাভ হবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কটা দামি কথা শুনুন। আপনার মেয়েকে বলে দেবেন, এই মেয়েটার বাবা যদি আমাকে নগদ 50 লাখ টাকা তার সমস্ত সম্পত্তির দলিল আমার নামে লিখে দেয়, মেয়েটাকে বাপের কাছে ফেরত দিয়ে দেবো। আর যদি পুলিশে খবর দেয় তাহলে মেয়েটার লাশটাই ফেরত পাবে। মনে রাখবেন, আমি কৈলাস দাস, কোভিডের ভাইরাস। কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমাদের গুড্ডি ওখানে শকুন্তলা সীতা হয়ে টাকা লোভ গো, টাকা লোভ। তোমার মেয়ে মিথ্যে পরিচয় দিয়ে টাকার লোভে বড়লোক হতে চাইছে, বড়লোক। না মা, টাকার লোভে নয়,
একটা মেয়ের জীবন বাঁচানোর জন্য মিথ্যে পরিচয় দিয়ে বাড়িতে যেতে আমি বাধ্য হয়েছিলাম। চুপ কর, চুপ কর তুই। যে মেয়ে নিজের মাকে চিনতে অস্বীকার করে তার কোনো কথা আমি শুনতে চাই না। চলে যা, চলে যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, সবাই মুখ ফিরিয়ে নিলেও তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না মা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো পাপ অন্যায় করিনি, বরঞ্চ একটা মেয়ে আর তার বাবাকে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছি। আমি কোনো কথা শুনতে চাই না, তুই চলে যা। ও মা, মা গো, একটা ভালো কাজ করতে গিয়ে আমি অনেকের কাছ থেকে আঘাত পেয়েছি মা। এখন যদি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কি করে বাঁচবো বলো তো? ও মা, বাবা, বল মা। বাবা, বাবা, মাকে একটু বোঝানো বাবা। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি কোনো অন্যায় কাজ করিনি। একটিবারের জন্য, একটিবারের জন্য তুমি আমার কথা শোনো। আমি তোর কথা বিশ্বাস করছি, তোর মা বিশ্বাস না করলো। বল মা, বল, তুই তোর কথা বল। বাবা, বাবা, একদিন স্টেশন থেকে বাড়ি ফেরার সময় আমি না স্টেশনে একটা ব্যাগ পাই। সেই ব্যাগের মধ্যে একটা ডায়েরি ছিল। সেই ডায়েরিতে একটা মেয়ে তার জীবনের করুণ কাহিনী লিখে রেখেছিল। আমি সেই ডায়েরি আর ব্যাগ নিয়ে সোজা থানায় যাই। থানায় যেতে থানার বড়বাবু আমাকে বললেন আমি যেন ওই মেয়েটা ছদ্মবেশে তাদের বাড়িতে যাই। ঠিকানা ওনারাই জোগাড় করে দিয়েছিলেন। তো এই কাজটা করতে আমি বাধ্য হয়েছিলাম বাবা। হে ভগবান, এত বড় একটা কাজ করার আগে আমাকে তুই একবারও জানাসনি কেন মা? তাহলে তো তোকে ভুল বুঝি আমাকে এত কষ্ট পেতে হতো না রে। মাগো, মাগো, পুলিশ বাবুদের বারণ ছিল বলেই আমি কথাগুলো তোমাদের বলতে পারিনি মা। শুধুমাত্রই ওই শকুন্তলাকে বাঁচাবার জন্য। শকুন্তলা? আরে সে তো সীতা হয়ে আমাদের বাড়িতে এতদিন ছিল। সে কি? আমি আমি এতদিন ধরে তাকে খুঁজে বেড়াচ্ছি, সে আমাদের বাড়িতে। কোথায় কোথায় মা শকুন্তলা? কোথায় কোথায়? একটু আগে ওর মামা এসে এখান থেকে জোর করে তুলে নিয়ে গেছে আর বলে গেছে নগদ 50 লক্ষ টাকা এবং সম্পত্তির সব দলিল যদি তার নামে লিখে দেওয়া হয় তবে সে শকুন্তলাকে ছাড়বে, তার আগে নয়। না 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 না, যে করে হোক আমাকে ওকে উদ্ধার করতেই হবে। আমাকে এক্ষুনি আমার ওই বাড়িতে যেতেই হবে। না মা, তুই যাস না। ওই লোকটা ভয় লোক, শয়তান, ওর হাতে পিস্তল আছে। তুই আর এর মধ্যে জড়াস না মা। যেতে তো আমাকে হবেই বাবা। নকল মেয়ে সেজে ওনার বুকে আমি যতটা আঘাত দিয়েছি, আসল মেয়েকে ফিরিয়ে দিয়ে সেই আঘাতটা আমাকে মুছিয়ে দিতে হবে বাবা। আর এই কৈলাস দাসকে হচ্ছে বুঝিয়ে দিতে হবে বাজারে প্রচুর বন্দুক পিস্তল কিনতে পাওয়া গেলেও সেটা চালানোর জন্য কোনো হিম্মতেই বাংলা বাজার বিক্রি হয় না। সেটা একমাত্র মায়ের দুধ খেয়ে পাওয়া যায়। আর আমি আমার মায়ের দুধ খেয়েছি। এবার এই মায়ের দুধ হয়ে অসুরের বুকে মহামায়া ত্রিশূল হয় নামবে। মহামায়া ত্রিশূল। না না কাকাবাবু, না, কিছুতেই না। সব দোষ আমার। একটা অজানা মেয়েকে এই বাড়িতে আনাটাই আমার ভুল হয়েছিল, বিরাট ভুল। না আকাশ না, বরং ওকে এই বাড়িতে তাড়িয়ে দিয়ে আমরা ভুল করেছি। ও কি বলতে চায় সেটা আমাদের শোনা উচিত ছিল। শুনে কি লাভ কাকাবাবু? ওর সঙ্গে যখন আপনার কোনো রক্তের সম্পর্কই নেই তখন ওই কয়েকটা দিনের কথা আপনি ভুলে যান। ভুলে যান বললে কি ভোলা যায় আকাশ? তুমি কি ওকে ভুলতে পেরেছো? কি করে ভুলবো কাকাবাবু? জীবনে এই প্রথম আমি কাউকে ভালোবেসে আপন করে কাছে টেনে নিয়েছিলাম, বিশ্বাস করেছিলাম। কিন্তু পরে যখন দেখলাম একটা বিরাট মিথ্যের মুখোশ পরে আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে, তখন মনের সমস্ত অভিমানগুলো রাগ হয়ে ওর মাথায় ঝরে পড়লো। কিন্তু এখন আমার মনে হচ্ছে ও তো নিজেকে শকুন্তলা বলে পরিচয় দেয়নি। আমি ওকে শকুন্তলা বলে ডেকে ভুল করেছিলাম। তার প্রধান কারণ আপনার কলেজ জীবনের গোয়াজুলাইকের সেই ছবি আর শকুন্তলার মায়ের গাওয়া সেই গান। কিন্তু এসব গুড্ডি জানলো কেমন করে? তাহলে কি আমার মেয়ের সঙ্গে ওর কোনো গোপন যোগাযোগ ছিল? নিশ্চয়ই হয়তো ছিল। গুড্ডিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় প্রথমেই ব্যাপারটা আমাদের মাথায় আনা উচিত ছিল। এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা জানতে হলে আমাদের সবার আগে গুড্ডিকে খুঁজে বের করতেই হবে। জামাইবাবু, গুড্ডি ফিরে এলেও কোনো লাভ হবে না, কারণ আজকে শকুন্তলাকে তো ফিরিয়ে দিতে পারে আমি, কৈলাস দাস। কারণ শকুন্তলাকে তো আমি বন্দি করে রেখেছি না। কৈলাস বাবু, একদম ঠিক শুনেছো বাবাজি। আজ থেকে 20 বছর আগে শকুন্তলাকে পাগলা গারদে বন্ধ করে রেখেছিলাম। তুই আমার মেয়েকে চুরি করেছিলি? একদম। এর চেয়ে একটা মহান বড় কাজ করেছি। ওকে চুরি করার আগে আমার দিদি মানে তোমার বউকে আমি বিষ খাইয়ে মেরে দিয়েছিলাম। হে ভগবান, তুই তো নিজের দিদিকেও খুন করেছিস। আরে বাবা, টাকার জন্য এর চেয়ে অনেক জঘন্য কাজ করতে পারি। শোনো জামাইবাবু, সময় নেই আমার। তুমি 50 লাখ টাকা আর তোমার সমস্ত সম্পত্তির দলিল তুমি যদি আমার নামে লিখে দাও, তাহলে তোমার মেয়েকে আমি তোমার কাছে ফেরত দিয়ে দেবো। তার আগেই আমি তোমার গলা টিপে ধরে শকুন্তলার ঠিকানা বের করবো, শয়তান। মারো, আমাকে মারো। আমার গায়ে কাঁটার চুল লাগলে আমার লোকেরা শকুন্তলাকে খুন করে ফেলবে। না আকাশ, আকাশ তুমি ওকে ছেড়ে দাও, ওকে তুমি ছেড়ে দাও।
এ কি এ জামাইবাবু, তোমার হাতে তো মাত্র 3 ঘন্টা সময়। হ্যাঁ, এই 3 ঘন্টার মধ্যে টাকার দলিল নিয়ে তুমি চলে যাবে পলাশডাঙ্গার ভাঙা নীলকুঠি। ওখানে গেলে তোমার মেয়েকে ফেরত দিয়ে দেবো। আর যদি পুলিশে খবর দাও তাহলে ওই মেয়েকে পাঠিয়ে দেবো ওর মায়ের কাছে। ওপরে ওপরে আকাশ, তুমি এখনই গিয়ে কৈলাসে নেমে সমস্ত সম্পত্তি দলিল করে নিয়ে এসো, আর আমি ততক্ষণ ব্যাংক থেকে 50 লাখ টাকা তুলে নিয়ে আসছি। তারপর আমি যাবো নীলকুঠি। না না কাকা বাবু, আমি কিছুতেই আপনাকে সেখানে একা যেতে দেবো না। আমি নিজেও যাবো আপনার সঙ্গে। না, তোমরা কেউ কোথাও যাবে না, ওই কৈলাস মামার কাছে যাবো আমি। গুড্ডি, তুই এসেছিস মা। গুড্ডি, গুড্ডি তুমি আমাকে ক্ষমা করে দাও গুড্ডি। আমি সেদিন না বুঝে তোমাকে। আকাশ ভালোবাসায় মানবিমান থাকাটাই স্বাভাবিক, তাই ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তবু আমরা যে তোর উপর অন্যায় অবিচার করেছি রে মা। ভুল বলছো বাবা, খুচরো পয়সা জমে জমে যেমন টাকার পাহাড় হয়, তেমনই তো খুচরো ভুল বোঝাবুঝি থেকে শুরু হয় সুখের সঞ্চার। তাই এসব এখন ভুলে যাও বাবা। এখন আমাদের একমাত্র উদ্দেশ্য যেমন করেই হোক ওই শকুন্তলাকে উদ্ধার করা। কিন্তু তুমি সেখানে একা একা গেলে তোমার যদি কোনো বিপদ হয়। আমার উপর ভরসা রাখো আকাশ, তোমরা ব্যাংক থেকে টাকা তুলে দিয়ে এখানেই বসে থাকবে। ইন্সপেক্টর গোবিন্দবাবুকে আমি সব কিছু বলে রেখেছি, ওনার কথা মতোই তোমরা কাজ করবে। আর আমি যাবো এই কৈলাস মামার কাছে। কিন্তু সেখানে গিয়ে তুমি কি করতে চাও? এই নারীদের দেহ মনে না 64 রকমের ছলাকলা থাকে। এই ছলাকলার এতদিন কয়েকটা নমুনা মাত্র আমি এই কৈলাস দাসকে দেখিয়ে এসেছি। এবার এই ছলনাময়ী নারী এই ছলাকলা শেষ খেলাটা আমি ওর সামনে নিয়ে আসবো। চুপচাপ বসে থাক, একটু আওয়াজ করলে কিন্তু আমরা তোর মুখে প্লাস্টার ছেড়ে দেবো। যদি ভালো চাস তাহলে তাহলে চুপ করে বসে থাকবি। না, আমি চুপ করে বসে থাকবো না, চিৎকার করে লোক ডাকবো। ক্ষমতা শকুন্তলা, চিৎকার করলে তোমার দাদা দিদি এমন আদর করবে যে নিজের বাপের নামটা বলে যাবে। মা বাবার নাম তুমি কবেই ভুলে গেছি। ছোটবেলা থেকে তো কম অত্যাচার করেননি আপনারা আমার উপর। হাজার অত্যাচার করলো, আমরা তোমাকে খাইয়ে পড়ে বড় করেছি, মাস্টারকে লেখাপড়া শিখেছি। এইবার তোর বাবা সব সম্পত্তি টাকা পয়সা দিয়ে দিলে আমরা তোকে মুক্তি দেব। মুক্তির সময় আগত। হ্যাঁ, মুক্তির সময় আগত। তোর বাবাকে যে ডোজ দিয়ে এসছি না, তোর বাবা এই দলিল টাকা পয়সা নিয়ে এক্ষুনি এখানে ছুটে এলো বলে। তাহলে বাবা, দলিল আর টাকা পয়সা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা গাড়ি নিয়ে কলকাতা চলে যাব। সেখান থেকে প্লেনে চেপে সোজা সিঙ্গাপুর। হ্যাঁ, ওই দেখো সোজা বলগোনার দিকে তাকিয়ে আছে। আর বাবা জানে রে, মালপোগুলো তোল। আমি এখনই যাচ্ছি বাবা। আচ্ছা বাবা, পিসে মশাই আবার পুলিশের কাছে যাবে না তো? না না, আমার লোকেরা একটু আগে খবর পাঠিয়েছি, ওরা টাকা তুলতে ব্যাংকে গেছে। ওরা মানে জামাই বাবুর সঙ্গে আর কি আছে? আকাশ আর সেই নকল শকুন্তলা। এই রে, ওই গুড্ডি আবার ফিরে এসেছে। আরে বাবা আসুক না, তাতে ভয় পাবার কি আছে? ভয় পাবো না, তোমার মতো মানুষের হাতে যে ঝাঁটাবাতি ধরিয়ে দিতে পারে, সে তোমাকে কখন কোথায় ল্যাং মেরে ফেলবে কে জানে। এই ফালতু কথা বলবি না, মনে রাখিস উস্তাদের মা শেষ রাতে। একদম ঠিক বলেছেন মহাবাবু, সেই জন্যই তো টাকার ব্যাগতে ছুটতে ছুটতে আমি আপনার কাছে চলে এসেছি। তুমি গুড্ডি, আরে আমি তো এতদিন তোমাদের বাড়িতেই ছিলাম। কথা কলি নিত্য কলি নিন, গুনে গুনে দেখে নিন। 50 লাখ টাকা ভাব। এই কিরে 2 লাখ কেন, বাকি 48 লাখ কেন? মদনের নামে ব্যাংকে জমা করে দিয়েছি। কেন মদনের নামে জমা করবো কেন? বারে মদন দাই তো আমায় কালকে ফোন করে বললো যে বাবার নামে ব্যাংকে 2 লাখ টাকা ফেলবে, বাকি 48 লাখ টাকা তুমি আমার নামে ব্যাংকে জমা করে দেবে। মিথ্যে কথা বাবা, মিথ্যে কথা, আমি ফোনে কাউকে কোনো কথা বলিনি। আরে উনি না বললে আমি শুধু শুধু ওর নামে কেন জমা করতে যাবো? হ্যাঁ, আচ্ছা বিশ্বাস হচ্ছে না? এই দেখুন ব্যাংকের রিসিপ্ট। বেটার ছেলে কি করে বসে আছে দেখ। এই তো মদনের নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের স্ট্যান্ড। এই ডাক্তার ধরো তো। এই শুয়োরের বাচ্চা, তুই আমার টাকা মেরে ফেলেছিস। তুমি বিশ্বাস করে বাবা, মিথ্যে কথা বলছো, ওটা চাল রশি। না না, জাল নয়, ওরা তোমার অ্যাকাউন্ট নাম্বার জানবে কেমন করে? ওর মতো মেয়ে সব জানতে পারে। বাবা ব্যাংকের ম্যানেজারকে ফোন করে জিজ্ঞেস করো, তাহলে সব ঢপবাজি ধরা পড়ে যাবে না? হ্যাঁ, নিন নাম্বারটা আমি দিচ্ছি। একদম ঢপ দেবে না, তোমার ওই নম্বরে নিশ্চয়ই তোমার লোক বসে আছে। বাবা ব্যাংকের ম্যানেজার নাম্বার আমারই ফোনে আছে। লাগা এই না, লাগা কথা বলো। এই যে মদনের নাম্বার থেকে ফোন এসেছে, ওটা আকাশকে দিন। ধরুন। দিন আমাকে। ধরছি। হ্যাঁ, হ্যালো
হ্যাঁ, আমি ব্যাংক ম্যানেজার সোমনাথ বাগচি বলছি। হ্যালো আমি 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 কৈলাস দাস বলছি, কৈলাস দাস। হ্যাঁ বলুন বলুন। আমার ছেলে মদন দাসের নামে আপনাদের ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে। হ্যাঁ জানি স্যার জানি, ওই নামের অ্যাকাউন্টে তো আজকে 48 লাখ টাকা জমা পড়েছে। এর আগে আমাদের ব্যাংকের কোনো অ্যাকাউন্টে একসঙ্গে এত টাকা তো জমা পড়েনি, তাই আমাদের ব্যাংকের তরফ থেকে সিদ্ধান্ত করা হয়েছে যে আপনার ছেলে ওই মদন বাবুকে একটা বেশ বড় সড়ো পুরস্কার দেওয়া হবে। আমি যাবো যার বুঝে নিয়েছি, পুরস্কার আমি এখান থেকে দিচ্ছি। না 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 না, আপনারা বুড়ো বয়স্ক মানুষকে মারতে পারবেন না, আমার তো ছেড়ে দিন। এই আবার মারো। না বাবা, আমি না তোমার টাকা গেড়িয়েছি, কিন্তু তোমার জমির দলিল কোথায় ওটা দিতে বলো। দলিল কোথায়? এই নিন দলিল। আগে আমার মেয়েকে ফেরত দিতে হবে, তারপর তুই দলিল পাবি। তুমি আমার বাবা? আরে ডাক্তার, আমার বাবা তোমার বাবা করছে, সরা না শালা। আমার বাবা তোমার বাবা। এই দলিলটা কোথায়? এই নিন দলিল, ধরুন ধরুন। শালা আমার বাবা তোমার বাবা। এই সই কোথায়? হ্যাঁ সই নেই তো, দলিলে সই নেই। আপনি অবিশ্বাস করবেন বলে কাকাবাবু অসুস্থ শরীর নিয়ে নিজে আপনার সামনে সই করতে ছুটে এসেছে। দাঁড়িয়ে আছে কেন? করুক না। নিন কাকাবাবু, সইটা করে দিন, দেখে নিন এখানে। নিন, এবার আপনি সইটা করে নিন, নাহলে সে দলিলের কোনো মানে থাকবে না। ভাই, মানে থাকার জন্য কোথায় সই করতে হবে? কি মূর্খ মাইরি! এটাও জানেন না? এই তো এখানে, এইখানে এইখানে এইখানে। ডাক্তার, মেয়েটাকে ছেড়ে দাও। মামু, হ্যাঁ ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিন সব ঠিকঠাক লেখা আছে তো। শালা কি করে বুঝবো? সব ইংরেজিতে লেখা। হ্যাঁ আমি তো শালা ইংরেজি জানি না, মত না পড়ে দে না। আমি তো সব ক্লাসে ইংরেজিতে ফেল করতাম। ডাক্তার বাবু আপনি পড়ুন। আমি তো বিহারের ডাক্তার, স্কুলে না গিয়ে সার্টিফিকেট কিনেছিলাম। দেখেছো কি সব ঘেরেদের নিয়ে সংসার পেতেছি। হ্যাঁ ঠিক আছে, দিন আমায় দিন, আমি বাংলায় অনুবাদ করে পড়ে দিচ্ছি। মূর্খের বংশ। হ্যাঁ, তো এখানে লেখা আছে, আমি শ্রী কৈলাস দাস এত দ্বারা স্বীকার করিতেছি যে আমি আমার একমাত্র দিদিকে খুন করিয়াছিলাম এবং তার একমাত্র কন্যাকে চুরি করিয়াছিলাম। ওই শোনো বাবা, তুমি আবার ল্যাং মেরেছো। তুই কি ভেবেছিস আমাকে মেরে মেরে তুই বেঁচে যাবি? কৈলাস বাবু, যদি বাঁচতে চান তো পিস্তলটা আমার হাতে তুলে দিন। আপনাকে এখনই আসতে হলো? নিন ধরুন। ওপরে যাও, নালে গুলি চালিয়ে দেবো। ভুলে যাবেন না, আপনার পিস্তলটা কিন্তু আমার হাতে আছে। ওটা নকল পিস্তল। এতদিন ধরে নকল পিস্তল দিয়ে দুনিয়ার লোককে ভয় দেখিয়েছি, এখন আমার হাতে পুলিশের আসল পিস্তল। এর পিস্তল দেখে শয়তানিটাকে আমি শেষ করব। গুটির গায়ে একটা কাঁটা নাচর লাগলে আমি কিন্তু জানে শেষ করে দেবো শয়তান। না কাজ দাঁড়াও, দেখি ওনার কত বড় ক্ষমতা, উনি গুলি চালাক। চালান গুলি। চালাবো। চলো, তুই যখন আমাকে মেরেছিস তোকে কি বাঁচিয়ে রাখবো? মর মর। একই রে শালা, এটা নকল পিস্তল নাকি? শালা তোর জন্য আমার হাতি কাঁপি। আন্না আন্না আন্না, এই শালা গোবিন্দ দাঁড়া, তোর পিস্তলে গুলি ছিল না কেন রে? আমাদের বসের রকমের পিস্তলে গুলিগুলো সব বের করে নিয়েছিলাম রে। বস কোথায়? বস ওই যে আপনার সামনে দাঁড়িয়েছে। আরে উনি তো আমার বস, স্পেশাল ব্রাঞ্চের ডিসি মিস গুড্ডি চ্যাটার্জি। ব্যাস, কেস জন্ডিস। আর পায়তারা করে কোনো লাভ নেই বাবা। আচ্ছা চলো, তুমি আমি প্রিয়া ডাক্তার বাবু মিলে জেলখানায় বসে লুডুই খেলি। লুডো খেলবি? তাহলে তাই চল। তবে যদি কোনো দিন খালাস পায় সেই দিন বুঝিয়ে দেব
ব্যস্ত নেই। ইন্সপেক্টর, মন্ত্রকে নিয়ে যান। তাহলে তো আমিও নেই। হ্যাঁ। কি বিহারের ডাক্তার বাবু, জানি এবার জেলে বসে যত খুশি ডাক্তারি করুন, চল। যেদিন এই গোবিন্দ দারোগা প্রথম তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল, আমার কিন্তু তোমাকে দেখেই মোটামুটি সন্দেহ হচ্ছিল যে তুমি নিশ্চয়ই হয়তো পুলিশের লোক। অথচ আমরা মা বাবা হয়ে আজও বুঝতে পারিনি। আমায় ক্ষমা করে দাও মা, আমার পুলিশ আধিকারিকদের বারণ ছিল বলে এই কথাগুলো আমি তোমাদের জানাতে পারিনি, কিন্তু এখন আমার কাজ শেষ হয়ে গেছে। চলো চলো, আমরা সবাই মিলে বাড়ি ফিরে যাব, কেমন? আসি কাকা বাবু। না, কাকা বাবু নই, কাকা বাবু নই, বাবা। হায় হায় মা, আমার কাছে আয় মা, আমার কাছে আয়। আজ আমি আমার 2 মেয়েকে সঙ্গে করে বাড়ি ফিরবো, সেখানে আমার ছেলের সঙ্গে তোর বিয়ে দেবো, তারপর 2 শকুন্তলাকে চিরকাল আমার বাড়িতে আটকে রাখবো। তাই তো টেলিফোন করে তোর বাবা মাকে এখানে ডেকে এনেছি রে মা। আর আমরা তো মেয়ের বিয়ের আনন্দ এখানে চলে এসেছি। বাবা না আসলে সম্প্রদান হবে কি করে? না, এ বিয়ে হয় না, হতে পারে না। হতে পারে না? কি সর্বনাশ! এক শয়তান জেলে গেল, আবার নতুন করে শকুন্তলার জীবনে এক কোন শয়তান এলো? শয়তান বলুন না যাই বলুন, এই মেয়েকে বিয়ে করার আগে আমার সেই 3000 টাকাটা চাই। পান্তা ভাতে নুন জোটে না, বেগুন পোড়াই তো